স্পষ্ট বোঝা যাচ্ছে সায়রার চোখ দুটো ভেজা, চোখের কোণে পানি জমে আছে, পাপড়িগুলোর মধ্যেও বিন্দু বিন্দু পানি জমে আছে। তা দেখে আরুষের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, আর সে সায়রার মুখের দিকে তাকিয়ে বলে, আমাকে তো পুড়াচ্ছিস নিজের দহনে, আর নিজেও পুড়ছিস আমার দহনে। যদি তুই আমায় ধোকা না দিতি তাহলে আজ আমরা কেউ এই দহনে পুড়তাম না, বরং দুজনের ভালোবাসার রং দুজনেই দুজনকে রঙিন করতাম। এই বলে আরুষ সায়রার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে সায়রার বুকের সাথে জড়িয়ে শুয়ে পড়ে, কেননা নিজের এই অশান্ত বুককে শান্ত করতে ওর সায়রার প্রয়োজন। দেখতে দেখতে কেটে যায় 15 দিন। এই 15 দিনে সায়রা আরুষের সাথে তেমন কোনো কথা বলেনি। আরুষ কিছু জিজ্ঞেস করলে হুঁ হাতে জবাব দিত, যা আরুষের একদম সহ্য হচ্ছিল না। তার উপর নিজের মধ্যে এক অনুশোচনা কাজ করছিল যে হয়তো নিজের জেদের বসে সায়রার থেকে বেশি অন্যায় করে ফেলেছে, তাকে এইভাবে আপন না করলেও পারত। তার উপর সায়রার নীরবতা যেন আরুষকে কুড়ে কুড়ে খাচ্ছিল। একদিন এইসব সহ্য করতে না পেরে বলে উঠল, সায়রা দেখ, সরি, আমি তখন জিদের বসে এমন করেছিলাম, এমন করাটা ঠিক হয়নি। সায়রা তখন কিছু না বলে চুপচাপ নিজের চুল আস্তে থাকে। তা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। সে গিয়ে সায়রাকে ঘুরিয়ে নিজের দিকে আনে, তারপর ওর বাহু দুটো চেপে ধরে বলে, কিছু বলছি আমি তোকে, কথা বলছিস না কেন? সায়রা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে বলে, কি বলবো? হ্যাঁ কি বলবো? তুমি যা করছো ঠিকই তো করছো, তাহলে আমি বলার কে? সরি বলছি তো। তুমি কেন সরি বলছো? তুমি তো তোমার কাজই করছো, যার জন্য তুমি আমাকে বিয়ে করেছো। তুমি তো আমাকে কষ্ট দিতে, প্রতিশোধ নিতে, আঘাত দিতে আর যন্ত্রণা দিতেই বিয়ে করেছো, তাই না? তাহলে সবই তো ঠিকই চলছে, তো সরি বলার কোনো কারণই দেখছি না। তুমি তো তোমার জায়গায় পারফেক্টলি রাইট, আমি বেঁচে থেকে মরি। আর কিছু বলার আগে আরুষ সায়রার ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভাঁজে আঁকড়ে ধরে, সায়রাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। সায়রা প্রথমে ছোটাছুটি করলেও পরে শান্ত হয়ে যায়। সে নিজের অজান্তে আরুষের ছোঁয়াতে হারিয়ে যেতে থাকে। আরুষ প্রায় কিছু সময় পর সরে এসে সায়রার কপালে তার কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। সায়রা নিজেও হাঁপাতে থাকে। তখন আরুষ শান্ত গলায় বলে, তোকে কষ্ট দিব, আঘাত করবো, যন্ত্রণা দিব, তোর থেকে প্রতিশোধ নিব, কিন্তু তোকে কখনো নিজের থেকে দূরে সরে যেতে দিব না, তোকে নিজের অধীনের বাইরে যেতে দিব না, তোকে সবসময় নিজের মাঝে আবদ্ধ করে রাখবো। তুই সারা জীবন আমার পাশে থাকবি আমার বউ হয়ে। তোমার উপর সব থেকে বেশি অধিকার আমার, কেননা তুই যে শুধুই আমার। আর ভালোবাসা? আরুষ মুচকি হেসে কিছু না বলে সায়রার ঠোঁট দুটো আবার নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়, আর পরম আয়েসে সায়রার ঠোঁট দুটো শুষে নিতে থাকে। আরুষের এই ভালোবাসার স্পর্শে সায়রা বুঝে যায় আরুষের মনের কথা। সে ভালো করেই জানে আরুষ ওকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু রাগ আর অভিমানের কারণে সে বলতে পারছে না। তাই সে আর কথা বাড়ায় না, কারণ তার যা উত্তর পাওয়ার ছিল সে তা পেয়ে গেছে। আরুষ হঠাৎ সায়রাকে পাজা কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আর সায়রার গলায় মুখ গুজে দেয়। সেই দিন সায়রাকে আপন করে নেওয়ার পর সায়রার প্রতি ওর নেশা আরও বেড়েই চলেছে। না চাইতেও সে সায়রার কাছে ছুটে চলে যায়, কেননা এই নেশা থেকে যে মুক্তি পাওয়া বড় দায়। তাই তো আজ সে যখন সায়রাকে কাছে পেয়েছে সে আবার সেই নেশায় ডুব দিতে চায়। রাত 3টা, আরুষ সায়রাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বেঘারে ঘুমাচ্ছে, যেন কত রাত ঘুমায়নি। আর সায়রা পলকহীনভাবে ওর দিকে চেয়েই রয়েছে। এই দেখার যেন কোনো শেষ নেই। সায়রা ভাবছে কত কষ্ট নাই দিয়েছে সে আরুষকে, কিন্তু সেই বা কী করতো, সে বাধ্য ছিল এইসব করতে। এই কথা ভাবতে ভাবতে তার অতীতের সেই স্মৃতিগুলো সামনে এসে পড়ে। আর সায়রা না চাইতেও ডুব দেয় সেই 3 বছর আগের স্মৃতিতে। আরুষের সাথে আমার দিনগুলো তখন ভালোই কাটছিল। নিজের চাইতে বেশি ভালোবেসে ফেলেছিলাম ওকে। ওর জন্য সব কিছু করতে পারতাম। ও যেভাবে বলতো সেভাবেই চলতাম। ওর কথা অনুযায়ী পড়ালেখাও ঠিকমতো করতাম। তখন আমি কলেজের 2nd ইয়ার স্টুডেন্ট। সামনে ছিল এসএসসির মতো বড় প্যারা। সকলেই পড়াশোনা আর পড়ালেখা ধুমসে করছে, আমার পড়ালেখাও চালু। কিন্তু এর মধ্যে কিছুদিন ধরে এক অচেনা নাম্বার থেকে কল আসা শুরু করে, কিন্তু আমি পাত্তা দিতাম না আর কলও ধরতাম না। তার উপর কয়েকদিন ধরে খেয়াল করি একটা ছেলে আমাকে ফলো করে। আমি যেখানেই যাই সেখানে সে এসে হাজির। আস্তে আস্তে আমার ভয় করতে শুরু করে। এদিকে আরুষকেও বলতে পারছি না, কেননা ওকে জানালে সোজা মারামারিতে এসে পড়বে, তাই কিছু জানাইনি। একদিন সেই ছেলেটি আগ বাড়িয়ে কথা বলতে আসে। আমি ভয়ে সেদিন দৌড়ে চলে আসি। তারপর থেকে আমি বায়না ধরি আরুষ যাতে আমাকে নিয়ে যায় আর নিয়ে আসে। আরুষ আমার কথা ফেলতে না পেরে আমাকে দিয়ে আসতো আর নিয়ে আসতো। আরুষের সাথে থাকলে কেন জানি নিজেকে অনেক সেফ মনে হতো। আরুষের সাথে যাওয়া আসার পর আমি আর সেই ছেলেকে দেখিনি। আমিও আস্তে আস্তে সেই ছেলের কথা ভুলে যাই আর পরীক্ষায় মনোযোগী হই। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়। এর প্রায় 3 মাস পর রেজাল্টও দেয়, জিপিএ 5 পাই। অতঃপর ভালো এক ভার্সিটিতে ভর্তি হই। এর মধ্যে আরুষও চাকরি খুঁজতে থাকে। ওর কথা ছিল চাকরি হওয়ার 2-3 মাস পরে সে আমাকে বিয়ে করবে। আমি তাই
তখন অনেক খুশি আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে বলে। কিন্তু সেই খুশি বেশি দিন টিকলো না। একদিন আমি আরুষের বাসায় যাই, ওর ফেভারিট মোরগ পোলাও রেঁধে। সেখানে গিয়ে আমি সোফায় বসে থাকা ব্যক্তিকে দেখে ভয়ে জমে যাই, কেননা সোফায় ওই রাস্তার ছেলেটি বসা, যে নাকি আমাকে ফলো করতো। আমি কিছু বলার আগেই আরুষ এসে পরিচয় করে দেয় ওই ছেলের নাম নাকি রোহান, আর সে আরুষের ফ্রেন্ড। আমি তখন মুখে জোরপূর্বক হাসি টেনে হ্যালো বলে এসে পড়ি। এই থেকে শুরু হলো জ্বালা। রোহান দিনরাত খালি আমাকে কল দেওয়া শুরু করে, ভিডিও, বিভিন্ন টাইপের মেসেজিং করে। আমি প্রতিবার ওর নাম্বার ব্ল্যাক লিস্টে দিয়ে দিতাম, কিন্তু সে দমবার পাত্র নয়। সে আবার নতুন সিম দিয়ে কল দিত আর মেসেজিং করতো। একদিন সে হুট করে আমার ভার্সিটিতে সকলের সামনে প্রপোজ করে বসে। তখন আমার ধৈর্যের সকল সীমা পেরিয়ে যায়, আর আমি ওকে থাপ্পড় মেরে না করে দেই। তখন সে আমাকে টানতে টানতে গাড়ির সামনে নিয়ে যায়, কিন্তু গাড়িতে ওঠার আগেই আরও শেষে আমাকে আটকায়, আর ভার্সিটির সকলের সামনেই এবড়ো থেবড়ো মারা শুরু করে। আমি অনেক কষ্টে আরুষকে থামাই, আর আরও সেদিন রুহানের সাথে ফ্রেন্ডশিপ শেষ করে আমাকে নিয়ে চলে আসে। কিন্তু রুহানের সেদিন ইগো হার্ট হয়, আর সেটাই হয়ে দাঁড়ায় আমার কাল। একদিন ভার্সিটি থেকে ফিরছি, এমন সময় রুহান ওর গাড়ি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। রুহান গাড়ি থেকে বের হয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আমি রুহানকে দেখে পাশ কাটিয়ে যেতে নিলে রুহানের কথায় থমকে দাঁড়ায়। আজ আমায় ইগনোর করা ভুল করো না, তা না হলে তোমার আরুষের জান বাঁচবে না। আমি অবাক হয়ে রুহানের দিকে ঘুরে দাঁড়াই আর বলি, মানে যা শুনলে তাই। এখন কথা না বাড়িয়ে গাড়িতে উঠো, কথা আছে। আমি কোথাও যাব না। ভেবে বলছো তো? কেননা তোমার জানের জান এখন আমার হাতে। তুমি যদি এখন আমার সাথে না চলো, তাহলে তোমার আরুষ আর কালকের সূর্যোদয় দেখতে পারবে না। এমন ফিল্মি ফিল্মি ডায়লগ না মেরে কি বলতে চাচ্ছ তা বলো। ভয় হচ্ছে, কিন্তু ভয়কে দমিয়ে রেখে সাহস জুগিয়ে বললাম, ওকে, তাহলে শুনো, তুমি এখন আমার সাথে রিলেশনে না যাও, তাহলে আমি তোমার আরুষকে জানে মারতে বাধ্য হব। আর তুমি ভালো করেই জানো, আরুষকে রাস্তা থেকে সরাতে আমার 2 মিনিটের সময় লাগবে না। কি যাতা বলছো? আমি যা বলেছি তাই না, ওয়েট। এই বলে মোবাইলে কাউকে ভিডিও কল দিল, তারপর তা আমার সামনে ধরলো। সেখানে দেখা যাচ্ছে আরুষ ফর্মাল লুকে হাতে ফাইল নিয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। তখন হাত থেকে ফাইল পড়ে যায়, আরুষ তা উঠিয়ে কাগজগুলো ঠিক করতে থাকে। আর ওর পেছনে একটা ট্রাকের মতো দাঁড়িয়ে আছে, যার ইঞ্জিন চালু। আর আরুষের পিছনেই একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আরুষের সেদিকে খেয়াল নেই। সে নিজের কাগজগুলো গোছাতেই ব্যস্ত, তার আশেপাশে কি হচ্ছে তার কোনো হুঁশই নেই। আমার এক ইশারাতে ট্রাকটি চালু হয়ে যাবে, আর ট্রাকটি কাছে আসতেই আরুষের পিছে থাকা ব্যক্তিটি আরুষকে টুস করে ধাক্কা দিয়ে সেই ট্রাকটির সামনে ফেলে দেবে, আর ট্রাক আরুষের উপর দিয়ে চলে যাবে। আর তোমার আরুষ। কেন করছো এমন? গুড কোশ্চেন। তাহলে শোনো, তুমি আর আরুষ মিলে আমায় যে সকলের সামনে যে অপমান করছো, তার প্রতিশোধ নিতে তোমাদের সাহস কিভাবে হয় রুহান চৌধুরীকে অপমান করার? এখন এর ফল তো তোমাদের ভুগতেই হবে। এখন তুমিই বলো আমি কি করি? জানে মেরে ফেলবো কি আরুষকে? না, তুমি এমন কিচ্ছু করবে না। তাই তো বলতেছি, আমার কথা মেনে নাও। আমি যা যা বলছি তা করো। আরুষকে ভুলে যাও আর আমার কাছে চলে আসো। তুমি নিজেই আরুষকে নিজের থেকে দূরে সরিয়ে দিবে, আর ওকে সকলের সামনে ইনসাল্ট করবে, ওকে নিচু করবে। আমি এসব করতে পারবো না। করতে তো তোমায় হবেই, তা না হলে। ভিডিওতে ট্র্যাকটি চলতে শুরু করে। আস্তে আস্তে সেই ট্র্যাকটি আরুষের সামনে এসে পড়ে, আর পিছিয়ে থাকা লোকটি আরুষকে ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। সায়রা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। যখন দেখে ট্র্যাকটি ক্রমশ এগিয়ে আসছে, তখন সায়রা আর কিছু না ভেবে চিল্লিয়ে উঠে বলে, হ্যাঁ, আমি রাজি, তোমার সকল শর্তে আমি রাজি। এই কথা শুনে রোহানের মুখে এক পৈশাসিক হাসি ফুটে ওঠে, আর রোহান ফোনটা নিয়ে কাকে যেন কি বলে, আর লোকটা সরে আসে, আর ট্রাকটাও পাশ কাটিয়ে চলে যায়। সেদিনের পর থেকেই আমি আরুষকে ইগনোর করা শুরু করি, আর না চাওয়া সত্ত্বেও রোহানের সাথে মিশতে শুরু করি। আর সেই দিন আরুষ যখন আমার সাথে দেখা করতে আসে, তখন রোহান কিভাবে যেন খবর পেয়ে যায় যে আরুষের সাথে আমি দেখা করতে যাচ্ছি। তাই সে আগে থেকেই আমার কাছে চলে আসে, আর আমাকে বলে আজ আরুষকে অপমান করতে, আর এমন ভান করতে যে এখন আমি আর আরুষকে ভালোবাসি না, আর তাকে চাই না। আমি ভালো করে জানতাম আরুষকে আমি যাই বলি না কেন আরুষ বিশ্বাস করবে না। তাই টাকার কথা তুলি, যাতে আরুষ অপমানিত হয় আর নিজ থেকে দূরে চলে যায়। তাই আমি সেদিন এই কথাগুলো বলেছিলাম। সেদিনের পর থেকে হাসি কি জিনিস ভুলে যাই। কারোর সাথে কোনো কথা বলতাম না, চুপচাপ থাকতাম। ভার্সিটিতে মনমরা হয়ে থাকতাম, মাঝরাতে কেঁদে কেঁদে উঠতাম। আরও সে শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। নিজের ভালোবাসাকে এইভাবে দূরে সরিয়ে রাখতে পারছিলাম না, কিন্তু আমি যে নিরুপায়। তখন ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার মধ্যে ছিল না। শুধু একটা কথায় আমার মাথায় ঘুরঘুর করছিল যে যেভাবেই হোক আমাকে আরুষকে বাঁচাতে হবে, নিজের জীবন দিয়ে হলেও আমার আরুষকে বাঁচাতে হবে।
আজ আমি আরশকে তো বাঁচিয়ে ফেলেছি, কিন্তু এর বদলে নিজে বাঁচা ভুলে গিয়েছিলাম। দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আমার এই অবস্থা দেখে একদিন জান্নাত আমার কাছ থেকে সব জানতে চায় আমি কেন আরশের সাথে এমন করি। তখন আমি আর না পেরে ওকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করি আর সব খুলে বলি। এইসব শুনে জান্নাত আমাকে সান্ত্বনা দিতে থাকে, আর আমিও পরে নিজেকে কিছুটা শক্ত করে ফেলি। আরশের ভালোর জন্য যে আমাকে দূরে থাকতেই হতো। প্রায় 1 বছর পর রুহান আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে। ভালো প্রস্তাব হয়, সকলে রাজি হয়ে যায়। আমারও রাজি না হয়ে উপায় ছিল না, কিন্তু আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে আমি বিয়ের 3 দিন আগে নিজেকে শেষ করে দিব। ওই দিন, যেদিন আরশ আর আমার ভালোবাসা গ্রহণ করেছিল, ওই দিন আমাদের প্রেমের কাহিনী শুরু হয়েছিল। তাই আমি সেই দিনই নিজেকে শেষ করে কাহিনীটা সেখানেই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তার আগে আরশ এসে আমাকে নিজের করে নেয়। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি সে খেয়ালই নেই। সকালে ঘুমিয়ে আছি, এমন সময় মনে হলো আমার মুখের উপর পানির ফোঁটা পড়ছে। তখন আমি আধো আধো চোখ খুলে দেখি আরশ আমার উপর ঝুঁকে আছে। তার মাথা থেকে টপ টপ করে পানি চুয়ে চুয়ে আমার মুখের উপর পড়ছে। আমি তা দেখে ধরফরিয়ে উঠি। এতে আমি আরশের মাথার সাথে ধাম করে বাড়ি খাই। আমি নিজের কপালে হাত বুলাতে বুলাতে বলি, এভাবে কি দেখতেছিলা? তোমাকে। আরুষ এক ঘোরের মধ্যে কথাটা বলে। মানে? সায়রার কথায় আরুষের ঘোর কেটে যায়। সে বুঝতে পারে সে কি বলছিল, তাই সে কথা ঘোরানোর জন্য বলে, মানে ও হ্যাঁ, আমি দেখছিলাম একটা মানুষ এত কিভাবে ঘুমায়, এত ঘুম কোথা থেকে আসে। আজব, এখন কি ঘুমাতেও পারবো না? কয়টা বাজে জানোস? 10টা বাজে। 10টা, এতক্ষণ বাড়ির বউ কেউ ঘুমায়? কি 10টা বাজে আর তুমি আমাকে এখন ডাকছো? সরো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমাকে নিচে যেতে হবে। তো যা। বলে আরশ মিটিমিটি হাসতে থাকে। আমি হাসির কোনো কারণ খুঁজে না পেয়ে নিজের দিকে তাকিয়ে দেখি আমার জামা উলট পালট হয়ে আছে। তা দেখে আমি লজ্জায় শেষ হয়ে যাই। তার সাথে আমার রাগও উঠছে। পারলে অশুভটাকে মেরে গুম করে দেই। নিজের জামা কাপড় ঠিক করে বলি, এই তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আগে কি মেয়ে দেখোনি নাকি? অন্যদিকে তাকাও। লজ্জা বলতে কিচ্ছু নেই। তোকে দেখে আমার লজ্জা করবে কেন? আমি কি অন্যের বউকে দেখছি নাকি? নিজের বউকে দেখছি। নিজের বউকে দেখতে কিসের লজ্জা শুনি? তুমি আদৌ আমাকে নিজের বউয়ের স্বীকৃতি দিয়েছো? আদৌ কি আমার তোমার বউ মানো? আমার এরকম প্রশ্নে আরশ থমথম খেয়ে যায়। সে কি বলবে বুঝতে পারছিল না। কেন এর জবাব ওর নিজের কাছে নেই। আরশ কথাটা এড়ানোর জন্য নিজের মুখে গম্ভীরতা এনে বলে, যা ফ্রেশ হয়ে আস, আমি ডাইনিংয়ে ওয়েট করছি। এই বলে আরশ হনহনিয়ে চলে যায়। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি। আমার ভেতর থেকে এক দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। এই 1 সপ্তাহে আমি আরশকে অনেকবার সত্যিটা বলার চেষ্টা করেছি, কিন্তু আফসোস, আরশ প্রতিবারই আমার কথা ইগনোর করে চলেছে। কেননা আমার মুখে সেই আগের দিনের কথা যেন আর সহ্য হয় না। কেননা আমি আগের কথা তুলতেই আমার করা সেই অপমান আর বিশ্বাসঘাতকতার কথা তার মনে পড়ে যায়। আমার বলা প্রত্যেকটা কথা তার কানে বাজতে থাকে। আর সেই দৃশ্য তার সামনে ভেসে ওঠে যে কিভাবে আমি তাকে ঠকিয়েছিলাম, যার ফলে ওর রাগ উঠে যায় আর আমার সাথে খারাপ ব্যবহার করে বসে। আরশ কোনো মতে আমাকে কষ্ট দিতে চায় না, আর না নিজে সেই কষ্টগুলো মনে করতে চায়। কিন্তু আমি বা কি করব? ওকে সত্যি জানানোটা যে আমার বড্ড প্রয়োজন, কিন্তু কিভাবে ওকে জানাবো তাই বুঝতে পারছিলাম না। আমি যখন এসব ভাবছি তখন আরশ আমার পাশে এসে দাঁড়ায়। আমি সেই আগের মতো ভেবেই চলেছি। আরশটা দেখে হালকা কাশি দেয়। আমি চমকে উঠি। আমি পাশ ফিরে দেখি আরশ দাঁড়িয়ে আছে। আমাকে এইভাবে চমকে যেতে দেখে আরশ ভ্রু কুঁচকি আমার দিকে তাকায় আর বলে, এত গভীরভাবে কার চিন্তায় মগ্ন ছিলি তুই যে বুঝতেই পারিসনি আমি তোর পাশে এসে দাঁড়িয়েছি? মানে আসলে। থাক, বলতে হবে না। যার ইচ্ছা তার ভাবনায় মগ্ন থাক, তাতে আমার কি? সে যাই হোক, বেডে একটা প্যাকেট আছে, সেখানে একটা ড্রেস আর তোর প্রয়োজনীয় সকল জিনিস আছে। ওইটা পরে সন্ধ্যায় রেডি হয়ে নিস। কেন? আমার এক ক্লায়েন্ট আমাদের এক পার্টিতে ইনভাইট করেছে, সেখানে যেতে হবে। তাহলে তুমি যাও, আমি কোথাও যাব না। আমাদের দুইজনকে ইনভাইট করেছে, সো আমাদের দুইজনকেই যেতে হবে। আর এমনিও আমি তোর মতামত চাইনি। তুই যেতে চাস আর নাই যেতে চাস, তোকে তো আমার সাথে যেতেই হবে। সো ইউ হ্যাভ নো চয়েস। আর হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে আর কোনো বাড়তি কথা শুনতে চাই না। গট ইট? আমাকে আর কিছু বলতে না দিয়ে সে হনহনিয়ে চলে যায়। আমি স্থির দৃষ্টিতে আরশের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি ভালো করে জানি আমি না যেতে চাইলেও আমাকে যেতে হবে। তাই কিছু না বলে রুমের দিকে পা বাড়াই। সন্ধ্যায় আরুষ রুমে এসে থমকে দাঁড়ায়, কেননা তার সামনে এক হুর দাঁড়িয়ে আছে। সে তার হুরকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। পরনে হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশন একটা পার্টি গাউন।
তার মধ্যে ছোট ছোট সাদা পাথর বসানো, চোখে আইলাইনার, ঠোঁটে কফি কালার লিপস্টিক, মুখে তেমন কোনো মেকআপ নেই, চুলগুলো স্ট্রেট করা, সামনে লেয়ার কাট, ছোট ছোট চুলগুলো কপালে এসে বারবার বাড়ি খাচ্ছে, কানে ছোট ছোট ডায়মন্ডের ইয়ারিং, হাতে সাদা পাথরের একটা ব্রেসলেট, এই সাইডে ওড়না নেয়া। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সায়রাকে। আরুষ তো নেশাভরা চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। তখন সায়রা সামনে এসে বলে, এই যে মিস্টার, রেডি হবেন না? সন্ধ্যা তো নেমেই আসলো। সায়রার এর কথায় আরুষের ধ্যান ভাঙে। সে কিছু না বলে আলমারি থেকে একটা ব্লু কালারের স্যুট বের করলো, তারপর তা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। পার্টিতে সকলের দৃষ্টি সায়রা আর আরুষের দিকে, কেননা তাদের একসাথে একদম সেই লাগছে, বলতে গেলে মেড ফর ইচ আদার। পার্টিতে থাকা সকল মেয়েরা আরুষের দিকে হাঁ করে তাকিয়ে আছে, থাকবেই বা না কেন। আরুষ আজ সায়রার সাথে ম্যাচ করে ব্লু ব্লেজার আর ব্লু প্যান্ট পরেছে, ভেতরে হোয়াইট কালারের শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্ল্যাক কালারের চেইন, ওয়াচ, সব মিলিয়ে সেই পরিমাণে হ্যান্ডসাম লাগছে তাকে। সায়রা নিজেও প্রথমে আরুষের দিকে হাঁ করে তাকিয়েছিল, কিন্তু যখন বুঝতে পারে যে সব মেয়েরা আরুষের দিকে হাঁ করে তাকিয়ে আছে, তখন জিদ উঠে যায়। সে নিজের সাথেই বিড়বিড় করে বলতে লাগলো, এত হ্যান্ডসাম সেজে আমার সাথে আসার কি মানে সেটাই বুঝলাম না। সব মেয়েরা কিভাবে তাকিয়ে আছে? অন্যের জামার দিকে এভাবে কেউ তাকায়? যত সব লুচ্চা মাইয়াগুলা। দেখিস তোদের ভাগ্যে একটা কালা কুমিরের মতো একটা জামাই পড়বে, আমার জামার দিকে নজর দেয়া। আমি তখন এসব বিড়বিড় করে যাচ্ছিলাম, তখন এক ছেলে এসে আমার সামনে দাঁড়ায় আর হাত বাড়িয়ে বলে, Hello miss, I am Akash and you? আমি কিছু বলতে যাব তার আগে আরুষ আমার পেছন থেকে সামনে এসে সেই ছেলের হাত ধরে হ্যান্ডশেক করে দাঁতে দাঁত চেপে বলে, হাই মিস্টার আকাশ, আই এম আরুষ খান অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ সায়রা আরুষ খান। Oh, I see. By the way, your wife is much gorgeous. I have to say anyway. I have to go. Nice to meet you. আর আরুষ আমার হাত চেপে ধরে রাগি চোখে তাকিয়ে থাকে। ভুলেও যাতে কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি, তা না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে আমার হাত ধরে দাঁড়িয়ে থাকে আর কিছু ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকে। এমন সময় স্টেজে একজন মধ্যবয়স্ক লোক মাইক নিয়ে ওঠে আর সকলের উদ্দেশ্যে বলা শুরু করে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আপনারা সকলেই জানেন আজকের এই পার্টিটি আমি আমার নিউ প্রজেক্টটি শুরু করার খুশিতে দিয়েছি, আর তার সাথে আমি 20% পার্টনারশিপ পাওয়ার খুশিতেও। আপনারা হয়তো অনেকেই জানেন না আমার সাথে এই প্রজেক্টে কে কাজ করেছেন। আমাকে তার সাথে কাজ করার সুবর্ণ সুযোগটি করে দিয়েছেন নন অ্যান্ড অনলি মিস্টার আরুষ খান। হ্যাঁ, সকলেই ঠিকই শুনেছেন, আমাদের নিউ প্রজেক্টটির সাথে মিস্টার আরুষ খান যুক্ত। আর আপনারা জেনে খুশিও হবেন তিনি আজ আমাদের মাঝে উপস্থিত। কিন্তু আজ তিনি একা নন, তার সাথে আছে তার বিউটিফুল ওয়াইফ মিসেস সায়রা আরুষ খান। আর আজ আমাদের এই পার্টিটির মূল কেন্দ্রবিন্দু তাদেরকে ঘিরে। আমি মিস্টার অ্যান্ড মিসেস খানকে রিকোয়েস্ট করব স্টেজে আসতে। প্লিজ কাম অন স্টেজ। তখন আরুষ আমার হাত ধরে স্টেজে নিয়ে যায়, অতঃপর সকলের সামনে আমাকে পরিচয় করিয়ে দেয়। তখন সেই লোকটি আবার বলে ওঠে, আমার আরেকটি ছোট রিকোয়েস্ট মিস্টার অ্যান্ড মিসেস খানের কাছে, যদি তিনি আমার এই রিকোয়েস্টটি রাখতেন। জি বলুন মিস্টার রহমান। আমরা সকলেই আপনার অ্যান্ড মিসেস খানের একটি কাপল ড্যান্স দেখতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমায় একা নয়, বরং আজকে উপস্থিত সকল কাপলকে আমার সাথে ডান্স করতে হবে। Why not? I request, please, all the couple come on the stage. একে একে সকলে স্টেজে চলে আসে আর চারদিকে লাইট অফ হয়ে যায়। একটা ফোকাস লাইট স্টেজে এসে পড়ে আর চারদিকে মিউজিক বেজে ওঠে। আরুষ আমার এক হাত ওর কাঁধে রাখে, আরেক হাত ওর হাতের ভাঁজে নিয়ে নেয় আর ওর নিজের এক হাত আমার কোমরে রাখে। जितनी दफा देखूं तुम्हें डर के जोरों से, ऐसा तो कभी होता नहीं मिलके गैरों से। আমাকে একদম কাছে টেনে আনে, তারপর ডান্স করতে থাকে। আমার এক আঙুল ধরে ঘুরিয়ে আবার আমাকে নিজের সাথে চেপে ধরে, আমাকে ঘুরিয়ে নেয়, তারপর আমাকে নিজের বুকের সাথে চেপে ধরে আর ডান্স করতে থাকে। আমার কোমর ধরে উঁচু করে ঘুরায়, সে আগের স্টাইলেই আমাকে নিজের দিকে ঘুরায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে থাকি। আজ ওর চোখে এক আলাদা নেশায় দেখতে পাচ্ছি। আমার ইচ্ছে করছে ওর এই চোখের নেশায় নিজেকে বিলীন করে দিতে। গান স্টপ হয়ে যায় আর চারদিকে লাইট জ্বলে ওঠে।
আমরাও দুজন একটু সরে আসি। সকলেই আমাদের তারিফ করতে থাকে, কিন্তু এর মধ্যেও যে একজোড়া চোখ আমাদের দিকে হিংস্রভাবে তাকিয়েছিল আর আমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছিল। আমরা যখন স্টেজ থেকে নেমে আসি তখন একটা ওয়েটার আমার সাথে ধাক্কা খায়, যার ফলে আমার গাউনে পানি পড়ে যায়। আমি আরুষকে বলে ওয়াশরুমে চলে যাই এটা মুছতে, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব তখন কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছিলাম না। সে আমাকে টেনে পেছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায়, আর সেখানে গিয়ে আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে। পুরো রুমে অন্ধকার বিরাজমান, এক থমথমে পরিবেশ। হালকা ফেরি লাইটের আলোতে সায়রাকে দেখা যাচ্ছে, চুলগুলো এলোমেলো অবস্থায় সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে মুখ লুকিয়ে কান্না করছে। আর তার দিকে একজোড়া রক্তিম চোখ তাকিয়ে আছে, ভীষণ লাল হয়ে আছে চোখ দুটি। যে কেউ সেই চোখের দিকে তাকালে তার আত্মা শুকিয়ে যাবে। চোখ দেখে মনে হচ্ছে যেন এখনই তার চোখ দুটি দিয়ে আগুনের বর্ষণ হবে। সেই চোখ দুটোর মালিক আর কেউ না, বরং আরুষ নিজেই। কি হয়েছে তাই ভাবছেন তো? তাহলে চলুন দেখে আসি কি হয়েছিল। আমরা যখন স্টেজ থেকে নেমে আসি তখন একটা ওয়েটার আমার সাথে ধাক্কা খায়, যার ফলে আমার গাউনে পানি পড়ে যায়। আমি আরুষকে বলে ওয়াশরুমে চলে যাই এটা মুছতে, কিন্তু যেই না ওয়াশরুমে ঢুকতে যাব তখন কেউ এসে আমার মুখ চেপে ধরে। আমি হাত ছোড়াছুড়ি করেও তার সাথে পেরে উঠছিলাম না। সে আমাকে টেনে পেছনের গেট দিয়ে বাগানের দিকে নিয়ে যায়, আর সেখানে গিয়ে আমাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। মাটিতে ছুঁড়ে মারার ফলে আমার হাত খানিকটা ছিলে যায়। আমি সেদিকে তোয়াক্কা না করে সামনে তাকিয়ে দেখি রোহান দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে রেগে যাই আর উঠে গিয়ে ওর কলার ধরে টান দিয়ে বলি, কি সমস্যা কি? এরকম অসভ্যতার মানে কি? খানিকটা জোর গলায় রোহান নিজের কলার ছাড়িয়ে বলে, খবরদার আমার সাথে উঁচু গলায় কথা বলবে না, তা না হলে এর পরিণতি খুব খারাপ হবে। কি করবে? হ্যাঁ, তুমি কি করবে? পাখা গুজাইছে তাই না? এই পাখা কিভাবে কাটতে হয় তা আমি ভালো করেই জানি। তুমি কি মনে করছো তোমাকে আমি শান্তিতে থাকতে দিব? কোনো দিনও না, তোদের দুজনকে বরবাদ করে দেবো আমি। অনেক হয়েছে, আর না। তোর এই ভালো মানুষের পেছনে লুকিয়ে থাকা নরপশুকে আমি সকলের সামনে তুলে ধরবই। তোর জন্য আজ আমি আমার আরশের কাছ থেকে এত দূরে, যেখানে আমার ওর ভালোবাসা প্রাপ্য, সেখানে আমি আজ ওর ঘৃণা পাচ্ছি শুধুমাত্র তোর জন্য। আজই আমি আরশকে সব বলে দিব। রুহান একটা মুচকি হাসি হেসে বলে, তোর কথা শুনলে আমি বুঝে ওঠার আগেই রোহান আমাকে জড়িয়ে ধরে আর এক দিয়ে আমার মাথা ওর বুকের সাথে জড়িয়ে ধরে, যার ফলে আমি কিছু বলতে পারছিলাম না। আর যেভাবে ধরেছে তার ফলে আমি নড়তেও পারছিলাম না। রোহান এবার বলতে শুরু করে, তুমি আমায় এত ভালোবাসো তো আমার জানা ছিল না। তুমি যে আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না, তাই তো সুযোগ বুঝে আজ এই পার্টিতে তুমি আমার সাথে টাইম স্পেন্ড করবে বলে আসতে বললে। আচ্ছা, এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো? আমার যার তস হইছে না, কবে তুমি আরুষকে দিয়ে প্রপার্টিসের পেপার সাইন করিয়ে সব সম্পত্তি নিজের নামে করাবে আর আমার কাছে চলে আসবে বলে। আমি কিছু বুঝতে পারছি না রোহান কি না কি সব বলছে, আর কেনই বা বলছে। আমি সব বুঝে ওঠার আগেই কেউ এসে এক ঝটকায় আমাকে রোহানের কাছ থেকে আলাদা করে ফেলে আর আমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আমি সামনে তাকিয়ে দেখি আরশ রক্তিম চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলার আগেই আরশ রোহানকে পিটাতে শুরু করে আর বলতে থাকে, তোর সাহস কিভাবে হলো সায়রার কাছে আসার? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। এই বলে মারতে থাকে। সকলেই মারামারি আওয়াজ শুনে বাগানে চলে আসে আর অনেক কষ্টে আরুষকে ছাড়ায়। আরুষ এখনও রাগে ফুঁসছে। সায়রা নির্বাকের মতো সব দেখছে, কি থেকে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। তখন আরুষ সকলের সামনে সায়রাকে টানতে টানতে নিয়ে আসে আর গাড়িতে ছুঁড়ে মেরে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ আগে সায়রা লেট হচ্ছিল দেখে আরুষ সায়রাকে খুঁজতে ওয়াশরুমে যায়, কিন্তু সেখানে না পেয়ে সে ঘাবড়ে যায় আর সায়রাকে খুঁজতে থাকে। একটা ওয়েটারকে জিজ্ঞেস করলে বলে সে না সায়রাকে বাগানের দিকে যেতে দেখেছে, তাই আরুষও বাগানের দিকে যায়। তার সামনে যেতেই দেখে রুহান সায়রাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, যা দেখে আরুষের মাথা গরম হয়ে যায়। যেহেতু সায়রা উল্টো ঘুরেছিল তাই আরুষকে দেখে না, কিন্তু রুহান ঠিকই দেখেছিল, তাই সে তখন সায়রাকে জড়িয়ে ধরে ওইসব বলে। বর্তমানে আরশ আমার কান্না দেখে আরও রেগে যায় আর আমার সামনে এসে আমার চুলের মুঠি ধরে আমাকে টেনে দাঁড় করায় আর আরেক হাত দিয়ে আমার গাল দুটো চেপে ধরে বলে, তোর কয়জনকে লাগে শুনি? আমার দ্বারা বুঝি তোর হচ্ছে না? আমি তোর মনের জ্বালা নিভাতে পারছি না নাকি যে বারবার তোকে রুহানের কাছে যেতে হয়? এমন কি আছে রুহানের মধ্যে যা আমার মধ্যে নেই? রুহান তোকে এমন কি দিয়েছে যে বারবার তুই তোর কাছে ছুটে যাস? আমার গাল দুটো চেপে ধরায় আমি কিছু বলতে পারছিলাম না। আর এসব শোনার পর আমার চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। তা দেখে আরশ বলে, একদম ন্যাকা কান্না করবি না। এইসব কুবিরের চোখের জল এখন আমায় গলাতে পারবে না। কেন আবার আমায় ধোকা দিতে চাইলি শুনি? আমার টাকা বেশি বলে সব সম্পত্তি নিজের নামে করে আবার তুই সেই রোহানের কাছে যেতে চাইলি? কেন রে কেন? আমি তোকে খুশি রাখতে পারছি না
নাকি তোর ভেতরের জ্বালা মেটাতে পারছি না? বল, তোর কাছে কি কখনোই আমি আমার ভালোবাসার দাম পাবো না নাকি? এত কিছু করার পরও আমি শুধু তোকেই চেয়েছি, তোকে আপন করে নিয়েছি, কিন্তু তুই কি করলি? আমায় আবার ধোকা দিলি, বারবার আমায় আঘাত করলি। তুই আসলে ভালোবাসার যোগ্যই না। এই বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি কান্না করতে করতে বলি, আমার কথাটা শোনো, তুমি যা ভাবছো তা ভুল। আমাকে চুপ, একদম চুপ। তুই কি ভাবিস আমাকে যে এখন তুই বলবি সব মিথ্যা আর আমি মেনে নিব? এতই বোকা মনে হয় আমায়? যা দেখেছি নিজের চোখে দেখেছি, আর যা শুনেছি নিজের কানে শুনেছি। আসলে এতে তোর কোনো দোষ নেই, সব দোষ আমারই। আমি এক চরিত্রহীনা মেয়েকে ভালোবেসেছি, যার কিনা চরিত্রের কোনো ঠিক নেই, যার নাকি একজনকে দিয়ে হয় না, তার তো 4-5 জন লাগে। নিজের দেহকে তো সবার মাঝে বিলিয়ে দিতে ভালো লাগে। যত সব চরিত্রহীনা জানি কোথাকার। একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু নিজের চরিত্র নিয়ে কোনো কথা সহ্য করতে পারে না। সায়রাও পারেনি। সায়রা এইসব শুনে আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে আরুষের সামনে গিয়ে ওর গালে সজোরে একটা থাপ্পড় মারে। সায়রার শরীর রাগে থরথর করে কাঁপছে। আরুষ থাপ্পড় খেয়ে রেগে সায়রাকে কিছু বলতে যাবে, তার আগে সায়রা আবার আরুষের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর চিৎকার করে বলে, ব্যাস, আর না, অনেক বলেছো তুমি। আমার চরিত্র নিয়ে আর একটা কথাও আমি সহ্য করব না। আমার চরিত্র নিয়ে কথা বলার তোমার কোনো অধিকার নেই। ভালোবাসি বলে এই না, তুমি যা বলবে আমি তা চুপচাপ সহ্য করব। আরে জানো কি তুমি তুমি এইসব কিছুই জানো না। আমি কেন করেছি, কেন তোমাকে দূর করেছি, কেন তোমাকে কষ্ট দিয়েছি, কিছুই তো জানো না। তোমাকে যা দেখিয়েছে তাই বিশ্বাস করেছো। এর পেছনে থাকা সত্যি তুমি কখনো জানতেই চাওনি। কতবার বলতে চেয়েছি, কিন্তু তুমি তো শুনতে নারাজ। আরুষ আর সায়রার এমন জোরে জোরে কথা বলার ফলে আরুষের বাবা মা ওদের রুমের সামনে হাজির হয় আর দরজা ধাক্কাতে থাকে, কিন্তু ওরা কেউ খোলে না। উল্টা আরও জোরে আরুষের গলা ভেসে আসে, কি বলবি তুই? হ্যাঁ, কি বলবি? তোর বলার মতো কিছু আছে নাকি? আর কিসের সত্যি কথা বলছিস তুই? কোনো সত্যি নেই এখানে, এটাই সত্যি, তুই চরিত্রহীনা। ব্যাস, আজ তুমি চুপ থাকবে আর আমি বলবো। অনেক সহ্য করেছি। আর না, জানতে চাও কেন করেছিলাম সেদিন এমন? তাহলে শোনো, তোমার জন্য করেছিলাম সব কিছু। সেদিন তোমাকে ওই রোহান মারতে চেয়েছিল, রোহানের হাত থেকে বাঁচানোর জন্য এসব করেছিলাম আমি। তারপর সায়রা সেই শুরু থেকে আজকে ঘটনা পর্যন্ত সব খুলে বলে। সব শুনে আরুষ স্তব্ধ হয়ে যায়। সে কিছুতে এইসব মানতে পারছে না। সে নিজেকে সামলিয়ে বলে, মিথ্যে, সব মিথ্যে, তুই সব বানিয়ে বানিয়ে বলছিস। নিজেকে এত নিচু করো না যে পরে নিজের সাথে নিজের চোখ না মেলাতে পারো। এমন না হয় অনুতাপের আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও। আমার কথা মানো না মানো, এইটাই সত্যি। আমার কাজ ছিল তোমাকে সত্যি জানানো, তা আমি জানিয়ে দিয়েছি। এখন আমার আর কোনো দায়বদ্ধতা নেই। তোমার আর আমার মতো চরিত্রহীনার চেহারা দেখতে হবে না। চলে যাচ্ছি আমি আজীবনের জন্য। এই বলে সায়রা গেট খুলে আরুষের বাবা মার সামনে দিয়ে হনহন করে চলে যায়। আরুষের বাবা মা অনেক ডাকার পরও শোনেনি, তাই তার আরুষের কাছে যায়। গিয়ে দেখে আরুষ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আরুষের মা আরুষকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কিন্তু আরুষের কোনো হেলদুল নেই। আরুষের মা আরুষকে ধাক্কা দিতে আরুষের হুঁশ আসে, আর সে কিছু না বলে বাইরে সায়রার পিছে চলে যায়। সাথে আরুষের বাবা মাও বাসার বাইরে গিয়ে সায়রাকে খুঁজতে থাকে। একটু সামনে গিয়ে দেখে সায়রা রাস্তার মাঝে বরাবর হেঁটে চলেছে। আরুষ পেছন থেকে অনেকবার সায়রাকে ডাকে, কিন্তু সায়রা শোনে না। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে সায়রার দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে সায়রার কাছে যাওয়ার চেষ্টা করে। হঠাৎ আরুষ চিৎকার দিয়ে ওঠে, সায়রা! সকলেই এখন হাসপাতালে ওটির সামনে পায়চারা করছে। আরুষ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে আছে সায়রার বাবা মা, আরুষের বাবা মা ও জান্নাত। সকলের চেহারাতে এক দুশ্চিন্তার ছাপ। কিছুক্ষণ পরেই ওটি এর লাল লাইটটি অফ হয়, আর ভেতর থেকে এক ডাক্তার আর নার্স কথা বলতে বলতে বের হয়। আরুষ দৌড়ে ডাক্তারের কাছে যায়, সাথে সকলের তার সামনে গিয়ে দাঁড়ায়। ডাক্তার, সায়রা কেমন আছে? ও ঠিক আছে তো? কিছু হয়নি তো? কি হলো, আপনি কথা বলছেন না কেন? কুল যান মিস্টার খান, আমাকে বলার সুযোগ দিন। বলুন না, সায়রা ঠিক আছে তো? ইয়েস, শি ইজ ফাইন, কিন্তু এখনো সঠিকভাবে বলতে পারছি না, কেননা তিনি বেশ জোরেই মাথায় আঘাত পেয়েছেন। যদি 24 আওয়ারে তার জ্ঞান না ফিরে, তাহলে আমাদের ভয় আছে যে তার হয়তো শর্ট টাইম মেমোরি লস হতে পারে। মানে তিনি হয়তো কিছু কিছু সময়ের স্মৃতি মুছে যেতে পারে, বা যে কোনো ব্যক্তি তার স্মৃতি থেকে পুরোপুরি মুছে যেতে পারে, কিন্তু এমন হওয়ার চান্স খুবই কম। তাও আমরা কিছু গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। এই বলে ডাক্তার চলে যায়, আর আরও সেখানেই ধপ করে বসে পড়ে। তার মাথায় এখন শুধু সেই ডাক্তারের কথাগুলোই ভনভন করছে, আর নিজেই নিজেকে বলছে, তাহলে কি সায়রা তাকে ভুলে যাবে? ভুলে যাবে যে সে আরুষের সায়রা? ভুলে যাবে যে সে আরুষকে ভালোবাসে? না, সায়রা কিছুতেই ভুলতে পারবে না। আমি ভুলতে দেব না ওকে। ওকে আমায় মনে রাখতেই হবে।
তখন জান্নাত এসে আরুষের কাঁধে হাত রাখে আর তা দেখে আরুষ বলে, সব আমার দোষ তাই না জান্নাত? আজ আমার জন্য সায়রার এমন অবস্থা তাই না? আমি ওকে বাঁচাতে গিয়ে নিজেই আঘাত করে ফেললাম। আমি অনেক বাজে তাই না? আমি ওর এই অবস্থার জন্য শুধু আমিই দায়ী। কেন যে আমি আগে ওর কথাগুলো শুনলাম না, কেন? দেখুন ভাইয়া, আমি জানি না আপনাদের মাঝে কি হয়েছে, কিন্তু এটুকু বুঝেছি যে হয়তো অনেক বড় কিছু হয়েছে, যার জন্য আজ আপনাদের দুজনের আজ এই অবস্থা। কিন্তু আজ সায়রার সাথে যা হয়েছে তা অনিচ্ছাকৃত। আপনি তো ওকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সায়রা আঘাত পেয়ে যায়। এটাতে আপনার কোনো দোষ নেই। না আমারই দোষ। না আমি ওকে ওইসব বলতাম আর না ও আমার সাথে রাগ করে বের হতো আর এইসব হতো। কি হয়েছিল তখন তাই তো ভাবছেন? তাহলে চলুন কিছু সময় আগে গিয়ে ঘুরে আসি, দেখি কি হয়েছিল। যখন আরুষ বাসার বাইরে গিয়ে সায়রাকে খুঁজতে থাকে তখন একটু সামনে গিয়ে দেখে সায়রা রাস্তা মাঝ বরাবর হেঁটে চলেছে। আরুষ পেছন থেকে অনেকবার সায়রাকে ডাকে কিন্তু সায়রা শোনে না। এমন সময় আরুষ দেখে একটা ট্রাক ফুল স্পিডে সায়রার দিকে তেড়ে আসছে। তাই আরুষ দৌড়ে সায়রার কাছে যাওয়ার চেষ্টা করে আর সায়রাকে বাঁচিয়েও ফেলে। সে সায়রাকে নিয়ে রোডের অন্য পাশে ফেলে আর ট্র্যাকটি অন্য পাশ দিয়ে চলে যায়। আরুষ ভয়ে সায়রাকে আগলে রাখে কিন্তু সে রক্ষা হয়নি। আরুষ উঠে যখন সায়রাকে উঠাতে যায় তখন সে দেখে পাশে রক্ত। তা দেখে আরুষ ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে সায়রাকে ডাকতে থাকে কিন্তু না, সায়রার কোনো হেলদুল নেই। সে সায়রাকে নিজের বাহু ধরে নিতেই দেখে সায়রা যেখানে পড়েছিল সেখানে একটা বড় ইটের টুকরা আর ইটের গায়ে রক্ত আর সায়রার মাথা থেকে অনবরত রক্ত পড়েই চলেছে। আরুষের বুঝতে বাকি নেই কি হয়েছে। তখন আরুষ চিৎকার দিয়ে বলে ওঠে, সায়রা, সায়রা চোখ খুলো, এই সায়রা। তখন আরুষের বাবা মা আসে আর সায়রার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে চলে যায়। যা হওয়ার হয়ে গিয়েছে, তা তো এখন আর আমরা বদলাতে পারবো না। এখন আল্লাহ বাদে কেউ আমাদের সাহায্য করতে পারবে না। এই কথা শুনে আরুষ আর দেরি না করে উজু করতে চলে যায় আর হসপিটালের নামাজ ঘরে গিয়ে নামাজ পড়তে থাকে। মোনাজাতের সময় চিৎকার করে কান্না করতে থাকে আর আল্লাহর নিকট সায়রাকে ভিক্ষা চেতে থাকে। আরুষের এমন পাগলামি দেখে সবার চোখে পানি এসে পড়ে। 18 ঘন্টার মাথায় সায়রার জ্ঞান ফেরে। সকলে আল্লাহকে শুকরিয়া আদায় করে। আরও সেই খবর পাওয়ার সাথে সাথে আল্লাহকে শুকরিয়া আদায় করে এবং দ্রুত সায়রার কাছে যায়। সায়রা আস্তে আস্তে চোখ খুলে। চারদিকে সকলেই ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। সকলেই একে একে সায়রাকে এটা ওটা জিজ্ঞেস করে। সায়রা হাঁ হুঁ জবাব দেয়। আরুষ দূরে থেকে সায়রাকে দেখছিল। একে একে সকলেই বেরিয়ে যায়। সায়রা দরজার দিকে তাকিয়ে আরুষকে দেখতে পায়। সে আরুষকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আরুষ ধীর পায়ে সায়রার দিকে যায়। একটা চেয়ার টেনে সায়রার সামনে বসে। ওর হাত দুটো নিজের হাতের ভাঁজে নেয়। সায়রা এখন অন্যদিকে মুখ করে শুয়ে আছে। কি আমার দিকে তাকাবে না, কথা বলবে না আমার সাথে? সায়রা অবাক হয়ে আরুষকে দেখছে, কেননা আরুষ আজ প্রথমবার ওকে তুমি করে বলছে। কিন্তু তারপর নিজেকে সামলে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আমি জানি আমার কোনো ক্ষমা নেই, আমি তোমার কাছে ক্ষমা চাইবো না। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু তা আমার কাছে থেকে। আমি তোমার দেওয়া সকল শাস্তি মাথা পেতে নিব। আমাকে তুমি শাস্তি দাও, কিন্তু আমায় ছেড়ে যেও না প্লিজ। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। তুমি আমায় চোখের সামনে যা দেখিয়েছো, যা বলেছো আমি তাই বিশ্বাস করেছি, কিন্তু তার পিছনে লুকিয়ে থাকা সত্যটা আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা। সরি ফর দ্যাট। তুমি আমায় বারবার সত্যি বলতে চেয়েছো, কিন্তু আমি শুনতে চাইনি। প্রত্যেকবার আমি তোমায় অপমান করেছি, তোমার ভালোবাসাকে মিথ্যা বলেছি। মাফ করে দিও। না আছে তোমার প্রতি অভিমান, না আছে রাগ, না আছে অভিযোগ। দোষ তো আর তোমার না, আমার। আমি এই তোমার নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, তাই তো আজকে আমার তার মূল্য দিতে হচ্ছে। আমি নিজেই ভেঙে গেছি। আমি নতুন করে সব কিছু শুরু করতে চাই, কিন্তু তা তো তোমার সাথে না, নিজের মতো করে। আমি আর সবার মতো স্বার্থপর হতে চাই, নিজের জন্য ভাবতে চাই। সবার কথা ভাবতে ভাবতে আজ আমি নিজেই সব হারিয়েছি। পদে পদে অপমানিত হয়েছি, চরিত্রহীন প্রমাণিত হয়েছি। আর চাই না কোনো অপবাদ। তুমি আমার কাছে থাকলে আমার সে কথাগুলো বারবার তাড়া করে বেড়াবে, আমাকে আরো কষ্ট দিবে। বারবার তোমার কথা আমার কানে বাজবে। আমি আর পারবো না এসব সহ্য করতে। তাই প্লিজ তুমি চলে যাও এখান থেকে, থাকতে দাও আমার মতো আমাকে। এটা বলে হু হু করে কান্না করে দেয় সায়রা। আরুষ তা দেখতে পাচ্ছে না, তার কষ্ট হচ্ছে খুব। তাই আরুষ সায়রার কাছ থেকে তাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। সায়রা ছোটার চেষ্টা করে কিন্তু পারে না। একে তো শরীর দুর্বল, তার উপর হাতে ক্যানার লাগানো। তাই সায়রা চুপচাপ আরুষের বুকে মাথা রেখে কান্না করে যাচ্ছে। একটা সময় সায়রা কান্না অফ হয়। তা দেখে আরুষ সায়রার কাছে যেয়ে তার কপালে চোখ বন্ধ করে গভীর চুমু দিয়ে কেবিন থেকে সূর্য অস্ত গিয়ে চারদিকে অন্ধকার ছড়িয়ে দিয়েছে। রাস্তার পাশে সোডিয়ামের লাইটের আলোয় আলোকৃত হচ্ছে রাস্তাঘাট। ব্যস্ত এই শহরে ছুটে চলেছে সবাই।
সকলেই সকলের কাজে ব্যস্ত, কারো সময় নেই কাউকে দেখার। পার্কের এক বেঞ্চে বসে আছে আরুষ, মাথায় দুটো হাত চেপে, চোখ দিয়ে অনবরত পানি পড়ে চলেছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু আজ আরুষ তা মানতে পারছে না, কেননা তার চোখের পানি যে আজ বাধা মানছে না। আরুষ এখন নিজের জীবনের হিসাব মিলাচ্ছে, কি থেকে আজ কি হয়ে গেল। একসময় সে যার ভালোবাসা ছিল, আজ সেই তার থেকে দূরে। একসময় সায়রা আরুষের ভালোবাসার জন্য এমন ছটফট করত, আর আজ আরুষ বুঝতে পারছে না তার কি করা উচিত। সে কি পারবে সায়রা থেকে দূরে যেতে? পারবে কি সায়রাকে ছাড়া থাকতে? না, সে পারবে না, কোনো মতেই পারবে না। আরুষ যখন এসব ভাবছে, তখন কেউ এসে ওর কাঁধে হাত রাখে। এতে ওর ভাবনার ছেদ পড়ে। সে মাথা তুলে তাকিয়ে দেখে জান্নাত চুপচাপ এসে আরুষের পাশে বসে। আরুষ জান্নাতকে দেখে নিজের চোখের পানি মুছে ফেলে। আর জান্নাতের আরুষের উপর মায়া হচ্ছে। চুলগুলো পুরো অগোছালো, চোখগুলো একদম লাল হয়ে ফুলে গিয়েছে, গালের এক কোণে পানি চিকচিক করছে, সাদা শার্টের মধ্যে থোকা থোকা রক্তের ছাপ স্পষ্ট। এত তাড়াতাড়ি হার মেনে গেলেন ভাইয়া? এত সহজে হেরে যেতে দিলেন নিজের ভালোবাসাকে? কে বলেছে আমি হেরে গেছি বা আমি হার মেনে নিয়েছি? তা না হলে এইখানে একা বসে কেন নিজের চোখের জল ফেলছেন শুনি? নিজেকে স্ট্রং করছি যাতে পরবর্তীতে এই অবাধ্য চোখের জল যেন আর না পড়ে। আর তার থেকেও বড় কথা, নিজেকে টাইম দিচ্ছি যে আমার এখন কি করা উচিত। একবার যদি সায়রার কথাগুলো শুনতাম, তাহলে আজ হয়তো পরিস্থিতি এমন হতো না। আমি বলবো না, দোষ এইখানে শুধু আপনাকে তেমন দোষ দিতে পারছি না, কেননা আপনাকে যা বোঝানো হয়েছে তাই বুঝেছেন আপনি। কিন্তু তারপরও আপনার নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখাটা দরকার ছিল। জানেন, সায়রা নির্ভয়ে আপনাকে সেই কথাগুলো কিভাবে বলেছিল? আরও সেইবার জিজ্ঞাসু দৃষ্টিতে জান্নাতের দিকে তাকায়, কেননা ওর বিশ্বাস ছিল যে আপনি ঠিক ধরে ফেলবেন যে ও মিথ্যে বলছে। ও যে কোনো কারণে বাধ্য হয়ে এসব করেছে তা আপনি বুঝতে পারবেন, কেননা আপনি সায়রাকে ছোট থেকেই চিনতেন, আর সব থেকে ভালো আপনি ওকে চিনতেন। আর হঠাৎ এমন বিহেভিয়ার করার পেছনে যে কোনো একটা কারণ আছে, তা আপনার 1 মিনিটে বোঝার কথা ছিল, কিন্তু আফসোস আপনি তা বুঝেননি। আপনি শুধু ওর মুখে কথা বলার উপর বিশ্বাস করেছিলেন, ওর মনের কথাটা বোঝার চেষ্টা করেননি। অবিশ্বাস করেছিলেন ওকে আর ওর ভালোবাসাকে। কিন্তু তাও সায়রা আপনার প্রতি নিজের ভালোবাসাকে কমতে দেয়নি। সকল কষ্ট মুখ বুজে সহ্য করে রেখেছে, কেননা ও নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ছিল যে আপনি ঠিকই তার হবেন, আর ঠিকই আপনি ওরই হলেন। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি না ওকে? আদৌ কি সে আমায় মাফ করবে, মেনে নিবে আমায়? একটা কথা মনে রাখবেন ভাইয়া, যদি দেখেন ভালোবাসার মানুষটিকে আপনি কিছুতেই ক্ষমা করতে পারছেন না, তাহলে ভেবে নেবেন যে আপনার মনের মধ্যে কখনো তার জন্য ভালোবাসা ছিল না। কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন, তার উপর রাগ করে থাকা যায় না, আর তাকে কষ্টও দেওয়া যায় না। তাহলে কষ্ট দিলে নিজেকে তার থেকে বেশি কষ্ট অনুভব করতে হয়। হয়তো কিছু সময় রাগ অভিমানের জন্য ভালোবাসা প্রকাশ করা যায় না, কিন্তু তাই বলে ভালোবাসা কমে গেছে তা ভাবা বোকামি। তাই বলছি, আপনার এখন সর্বপ্রথম দায়িত্ব সায়রার রাগ ভাঙানো আর ওকে আপন করে নেওয়া। ওর না চাওয়া পাওয়া সত্ত্বেও ওকে নিজের সাথে বেঁধে রাখা। আর বাকি আপনার কি কি করতে হবে তা তো আমার থেকে আপনিই ভালো জানেন। আর সে এতক্ষণ জান্নাতের কথাগুলো মন দিয়ে শুনছিল। জান্নাতের কথা সে বুঝে গিয়েছে যে তার কি করতে হবে। সে জান্নাতকে বলে, থ্যাঙ্কস জান্নাত, আজ তুমি না থাকলে আমি সঠিক ডিসিশন নিতে পারতাম না। এখন আমি জানি আমার কি করতে হবে। হসপিটালে সায়রা চোখ বন্ধ করে শুয়ে আছে। এমন সময় তার দম বন্ধ হয়ে আসতে শুরু করলো, শ্বাস নিতে কষ্ট হতে থাকে। সে চটজলদি চোখ খুলে যা দেখলো তাতে ওর মাথায় আকাশ ভেঙে পড়লো। আরুষ ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরেছে। আরুষ যে এমন পরিস্থিতিতে এমন জায়গায় এমন কিছু করতে পারে তা সায়রার কল্পনারও বাইরে ছিল। সায়রা নিজেকে সামলিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। এক হাত দিয়ে ধাক্কা দিতে থাকে আরুষকে, কিন্তু আফসোস সে চুল পরিমাণও আরুষকে সরাতে পারেনি। কিছুক্ষণ পর আরুষ সরে আসে আর সায়রা রেগে বলে, হোয়াট দ্য হেল, এসবের মানে কি? কোন সবের?
না জানার ভান করে বলে, তুমি ভালো করে জানো আমি কিসের কথা বলছি। একটু আগে এটা কি করলে তুমি? ও ওইটা? কেন তুমি বুঝো না কি করেছি? বউকে আদর করছি। আপনি না আমাকে বউ মানেন না, তাহলে আবার বউয়ের কাছে এসেছেন কেন? তাও আবার আমার মতো চরিত্রহীনার কাছে। হুম, তুমি চরিত্রহীনা না, বরং তুমি তো ফুলের মতো পবিত্র। তোমার সাথে কারো তুলনা হয় না। আর হ্যাঁ, কে বলেছে আমি তোমায় বউ মানি না? আমি তো মনে প্রাণে শিরায় উপশিরায় ধমনী হৃৎপিণ্ড কলিজা হাত পা কান চোখ গলা সব কিছু দিয়ে তোমায় আমার বউ মানি। কিন্তু আমি এখন তোমাকে স্বামী হিসেবে মানি না। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি, গট ইট? নো, আই ডোন্ট গট ইট। তুমি মানো আর না মানো, আমি তোমার স্বামী আর তুমি আমার বউ। আর তুমি বললে হলো নাকি? আমি যা বলবো তাই হবে, বুঝলে? এখন সরো, শুতে দাও, অনেক ঘুম পাচ্ছে। সায়রা অবাক হয়ে বলে, সর্ব মানে সরো, আমি তোমার সাথে ঘুমাবো। পাগল হয়ে গিয়েছো? এই বেডে তুমি আর আমি একসাথে কিভাবে ঘুমাবো? সোফা আছে, সোফায় ঘুমাও। আর তার থেকেও বড় কথা, তুমি এখানে ঘুমাবে কেন? বাসায় যাও, নিজের বেডে গিয়ে ঘুমাও। বাসায় তো বউ নাই, আমার যে বউ ছাড়া ঘুম আসে না। ঠং, যাও তো এখান থেকে। আরুষ আর কিছু না বলে ধপ করে সায়রার পাশে শুয়ে পড়ে। তা দেখে সায়রা চেঁচিয়ে ওঠে, আরে আরে, করছো কি? বেড থেকে নামো বলছি, নামো। হুম, নামবো না। এই বলে আরুষ আলগাভাবে সায়রাকে জড়িয়ে ধরে যাতে হাতের ক্যানালে ব্যথা না পায়। সায়রা বকবক করতেই থাকে, কিন্তু আরুষের এতে কোনো ভ্রুক্ষেপ নেই। একসময় সায়রা ক্লান্ত হয়ে চুপ হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে। আরুষ সায়রার কোনো সারা শব্দ না পেয়ে মাথা তুলে দেখে সায়রা ঘুমিয়ে আছে। তা দেখে আরুষ বলে, তুমি চাও আর না চাও, থাকতে তো তোমায় আমার সাথেই হবে। একবার তোমায় নিজের থেকে দূরে সরিয়ে ভুল করেছি, সেই ভুল আমি আর দ্বিতীয়বার করছি না। চিন্তা করো না জান, খুব জলদি আমি সব ঠিক করে দেবো, প্রমিস। এই বলে সায়রার কপালে এক ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে। এক অন্ধকার রুমে রোহানকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রোহান বারবার বাথরুমগুলো খোলার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই তার চেষ্টা বিফলে যাচ্ছে। বারবার বলছে, কেউ আছে? আমাকে এখানে কেন আনা হয়েছে? কি চাই আপনাদের? কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। রুহান সেই বাঁধনগুলোর সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরও যখন কোনো কাজ হলো না, তখন সে হাল ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে আর অপেক্ষা করতে থাকে কারো আসার। প্রায় কিছুক্ষণের মধ্যেই রুহানের অপেক্ষার প্রহর শেষ হয়। দরজা ঠেলে কেউ রুমে প্রবেশ করে। দরজা খোলার শব্দে রুহান সামনে তাকায়, কিন্তু এতক্ষণ অন্ধকার থাকার পরে বাইরে থেকে আলো তার সহ্য হলো না। সে চোখ খিচে বন্ধ করে ফেললো। পায়ের কদমের আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে। রুহান বুঝতে পারে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ একটি কণ্ঠ তার কানে ভেসে আসে, কেমন লাগছে এখানে? রুহান অনেক কষ্টে চোখ দুটো খুলে বলে, কে আপনি? কি চাই আপনার? কেন এনেছেন আপনি আমাকে এইখানে? ছেড়ে দিন বলছি। আপনি হয়তো জানেন না আমি কে আর আমি কি কি করতে পারি। আমি ভালো করেই জানি তুই কে আর কি কি করতে পারিস। আর রইল, তোকে এখানে কেন এনেছি তা তুই একটু পর জানতে পারবি। মানে কি 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 বলতে চাইছেন আপনি? আর আর কে আপনি? আমি কি বলতে চাইছি তা তুই ভালো করেই বুঝেছিস। আর জানতে চাস আমি কে, তাই না? তো শুনে রাখ, আমি তোর জম। দেখতে চাইবি না তোর জমকে দেখতে কেমন? তখনই রুমের সকল লাইট জ্বলে ওঠে। চোখে আলো পড়ায় রুহান চোখ খিচকে বন্ধ করে ফেলে। পরে আস্তে আস্তে চোখের সামনে যাকে দেখে তাকে দেখেই রুহানের চোখ ছানা পড়া। কেননা সামনে আর কেউ না, আরুষ দাঁড়িয়ে আছে, তাও আবার তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে, যেন এখনই ওর চোখ দিয়ে আগুন ঝরে পড়বে। আরুষকে এইভাবে দেখে ভয়ে রুহানের গলা শুকিয়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। রুহান নিজেকে কোনো মতে সামলিয়ে বলে, এইসব কি হচ্ছে আরুষ? আমায় তুই কেন এভাবে এখানে বেঁধে রেখেছিস? যেতে দে আমায়। তোকে এখানে এক বিশেষ কারণে আনা হয়েছে। কি কারণ? আরে আরে, তুই এত ঘামছিস কেন? আজ তো এত গরম নয়, তার উপরে রুমে ফ্যান তো চলছেই। তেমন কিছু না। তার আগে তুই বল, কেন আমায় এখানে এইভাবে আটকে রেখেছিস? যেতে দে আমায়। ও তাই তো, কেন এনেছি তোকে আমি এইখানে? একটু ভাবার অভিনয় করে পরে ভেবে বলে, মনে পড়েছে। তোকে তোর সকল অপকর্মের শাস্তি দিতে। আসলে তোর পাপের খড়ানা এখন ভরে গেছে, তাই তো তোকে এখন শাস্তি পেতেই হবে। কি বলছিস এসব? কিসের শাস্তি? কিসের কি? রুহানের এমন কথায় আরুষ রেগে যায় আর ধাপ করে রুহানের হাতের উপর নিজের হাত দুটি চেপে ধরে বলে, কিসের কি তাই না? এত ইনোসেন্ট কিভাবে শাস্তে পারিস তুই? যেন তুই কিছুই করিসনি। কেন করলি তুই এইসব আমার আর সায়রার সাথে? কেন আলাদা করলি আমাদের, বল? রুহান হু হু করে হেসে ওঠে আর তারপর বলে, তাহলে শেষ পর্যন্ত সায়রা তোকে সত্যিটা বলেছে? কিন্তু তাতেও কি,
আমরা যা করার ছিল আমি করে ফেলেছি। তোদের দুজনের মাঝে এত ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছি যে এখন সম্পর্ক ফাটল ধরে গিয়েছে। আরুষ রুহানের হাত দুটো আরও জোরে চেপে ধরে। কেন করলি এমন? বল, কেন করলি এমন? তোর আর সায়রার থেকে প্রতিশোধ নিতে। তোর জন্য আমি সায়রাকে নিজের করতে পারিনি, নিজের করে পাইনি। সেই কলেজ লাইফ থেকে আমি ওকে ভালোবাসি, কিন্তু ও তোকে ভালোবাসতো। তুই বাদে অন্য কাউকে পাত্তা দিত না, সেজন্য ও আমায় পাত্তা দেয়নি, ইগনোর করেছে। রোহান চৌধুরীকে ইগনোর করেছে, সেটা ভাবা যায়? এইটা আমার ইগোতে লাগে। তাই আমি চেয়েছিলাম ওকে পটাতে, তাই আমি তোর সাথে বন্ধুত্বের নাটক করি। কিন্তু আমি যখন ওকে প্রপোজ করি, তুই আর সায়রা মিলে আমাকে পুরো ভারতীর সামনে অপমান করলি আর আমায় মারলি। তখন জিত চেপে যা বসেছিল, সে তোকে আর সায়রাকে আমি আলাদা করেই রাখবো। তাই তো আমি সায়রাকে ভয় দেখাই, যদি সে আমার কথা না মানে তাহলে আমি আর তোকে শেষ করে ফেলবো। আর সায়রা মেনেও যায়। সক্ষম হয়ে আমি তোদের আলাদা করতে, কিন্তু তাতেও আমার মন ভরেনি। আমার যে তখন সায়রার ওপর প্রতিশোধ নেওয়াও শেষ হয়নি। তাই তো ওকে নিজের করতে চেয়েছিলাম আর নিজের কাছ থেকে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু মাঝে তুই এসে আবার সায়রাকে কেড়ে নিলি। তাই তো তোদের দুজনকে আবার আলাদা করার চেষ্টা করি আর তোর কানে ওর নামে বিষ দিতে থাকি। তোকে তো আমি, এই বলে আলুষ রুহানকে ছেড়ে দিয়ে একটা স্টিক হাতে নেয় আর ওইটা দিয়ে রুহানকে ইচ্ছা মতো পিটাতে থাকে আর বলতে থাকে, আজ তোর জন্য আমরা দুইজনে এত কষ্ট পাচ্ছি, তোর জন্য আমি আমার সায়রাকে এত কষ্ট দিয়েছি, ওকে ভুল বুঝেছি, ওর সাথে বাজে বিহেভ করেছি, তোকে তো আমি ছাড়বো না, আজ তো তোকে মেরেই ফেলবো আমি। এই বলে আবার মারতে থাকে। মারতে মারতে এক সময় ওকে রক্তাক্ত করে ফেলে। পরে এক সময় ওকে ছেড়ে দেয় আর কাকে যেন ফোন করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ এসে হাজির। আরুষ তাদের কিছু টাকা দিয়ে বলে রুহান যেন কঠিন থেকে কঠিন শাস্তি পায়, কোনোভাবেই যেন ছাড়া না পায়। পুলিশরা আরুষের কথার মতো রুহানকে নিয়ে যায় আর কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে। এদিকে দেখতে দেখতে আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল। সায়রা এখন বেশ সুস্থ, সবই আরুষের কারণে। এই কয়দিন আরুষ সায়রার সাথে একদম ফেভিকলের মতো চিপকে ছিল। সায়রা এর সকল কাজ সে নিজে করে দিয়েছে। সায়রার কখন কি প্রয়োজন তার দিকে খেয়াল রেখেছে। এর মধ্যে অনেকবার সায়রার রাগ ভাঙানোর ট্রাই করেছে, কিন্তু পারেনি। তাও আরুষ নিজের প্রচেষ্টা চালিয়ে চলেছে। আজ সায়রাকে রিলিজ করে দেওয়া হবে। আরুষ সকল ফর্মালিটিস পূরণ করে সায়রার কেবিনে আসে। তারপর সায়রাকে নিজের সাথে নিয়ে যেতে লাগলে সায়রা তার সাথে যেতে মানা করে দেয়। সে নাকি আরুষের সাথে আরুষের বাসায় যাবে না, বরং নিজের বাসায় যাবে। অনেক জোরাজুরি পরও আরুষ সায়রাকে মানাতে পারলো না। আর সায়রার বাবা মাও বলছিল ওদের সাথে যেতে, তাই কিছু বলতে পারলো না। সায়রা চলে গেল বাবা মার সাথে। গাড়ি চলছে আপন গতিতে। সায়রা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে শুয়ে আছে। এমন সময় গাড়িটি জোরে ব্রেক মারে, যার ফলে সায়রা সামনের দিকে ঝুঁকে পড়ে। সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। সায়রার বাবা বাইরে যায় দেখতে কি হয়েছে, সাথে তার মাও যায়, কিন্তু অনেকক্ষণ যাবৎ তারা আর ফিরে আসে না। তাই সায়রা বাধ্য হয়ে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে তার বাবা মা নেই। সায়রা এইদিক ওইদিক খুঁজতেই থাকে। তখন একজন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়। সায়রা কিছু বুঝে ওঠার আগেই ওর মুখে কি যেন স্প্রে করে। হঠাৎ সায়রার মাথা ঘুরতে থাকে আর চোখ দুটো বন্ধ হয়ে আসে। সায়রা যখন পড়ে যেতে লাগে তখন সেই ব্যক্তিটি ওকে ধরে ফেলে আর তারপর ওকে নিজের গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন। বাইরে থেকে আসা সোডিয়াম লাইটের আলোয় আলোকৃত হচ্ছে রুমটি। সেই রুমের মধ্যেই সায়রাকে একটা বেডে শুয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই তার জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ খুলতে পারছিল না। অনেক কষ্টে সে আদো আদো করে চোখ মেলে। চোখ খুলে সে বসার চেষ্টা করে, কোনো মতে সে উঠে বসে। তারপর মাথায় হাত দিয়ে বসে। মাথাটা একদম ভার হয়ে আছে। তারপর সে চোখ ঘুরিয়ে চারদিক পর্যবেক্ষণ করতে থাকে। অন্ধকার হওয়ায় তেমন বোঝা যাচ্ছে না। বাইরে আবছা আলোতে এতটুকু বুঝতে পারছে সে কোনো রুমের মধ্যে আছে। সায়রা মনে করার চেষ্টা করতে থাকে সে এখানে কিভাবে এলো। তখন তার মনে পড়ে সে তো ওর বাবা মার সাথে বাসায় যাচ্ছিল। পরে রাস্তায় কিছু লোক এসে তাদের ঘিরে ধরে, আর পরে কি হয় তা মনে নেই। যখন সে এইসব চিন্তা করছিল তখনই সে দরজা খোলার আওয়াজ পায়। সায়রাও সেই দিকে স্থির দৃষ্টিতে তাকায়। দরজা খুলে কেউ যেন লাইটটা অন করলো। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে সায়রা ভরকে যায়। সে অবাক হয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে আর বলে, আরশ,
হ্যাঁ, সামনে থাকা ব্যক্তিটি আরুষ। সেই কিডন্যাপ করেছে সায়রাকে। আরুষ ধীর পায়ে সায়রার সামনে যায়, তার পাশে বসে। এতে সায়রা কিছুটা সরে বসে। এতে আরুষ এক তাচ্ছিল্য হাসি দেয়। তা দেখে সায়রার গা জ্বলে যায়। সে তখন বলে ওঠে, তোমার সমস্যা কি? আমাকে কোথায় নিয়ে এসেছো? আমি কোথায়? আর আমাকে কেন এনেছো এখানে? আরে আরে আস্তে আস্তে, একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটা উত্তর দিব শুনি? ফাইজলামি করছো? কোথায় আমি? আর কেন এনেছো আমাকে এখানে? কোথায় আনছি তা তো জানি না, বাট কেন আনছি এটা বলতে পারি। আরুষ সায়রার দিকে একটু ঝুঁকে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আমি তোমায় এখানে হানিমুন করতে আনছি। যেহেতু আমাদের হানিমুন করা হয়নি, তাই ভাবলাম হানিমুনটা আগে সেরেই ফেলি, কি বলো? মজা করছো আমার সাথে? আর এসব করে কি প্রমাণ করতে চাচ্ছ যে তুমি আমাকে অনেক ভালোবাসো? প্রমাণ করতে চাইবো কেন? আমি তো তোমায় ভালোবাসি। ভালোবাসো? ভালোবাসলে আমার কথাগুলো শুনতে, আমাকে ভুল বুঝতে না, আমাকে এমন চরিত্রহীনা বলতে পারতে না। এসব এজন্যই তো করছো, যাতে তোমার কাছে ফিরে আসি। তাহলে শুনে রাখো, আমি আর ফিরছি না তোমার কাছে। কেননা তোমার সাথে আমার মতো চরিত্রহীনা মেয়েকে মানায় না। সে যাই হোক, আমি এখন বাসায় যাব, যেতে দিন আমাকে। এই বলে বেডে থেকে রেগে তাড়াতাড়ি করে নামতে লাগলো সায়রা। এতক্ষণ আরুষ চুপ করে নীরব দর্শকের মতো সায়রার সব অভিযোগ শুনছিল, কিন্তু এখন সায়রাকে উঠতে দেখে তাড়াতাড়ি করে হাত টান দিয়ে তাকে বেডে বসিয়ে তার হাতগুলো নিজের হাতের মধ্যে দিয়ে করুণভাবে বলে, সরি জান, আই অ্যাম সো সরি। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, আর আমার অপরাধের এত সহজে ক্ষমা নেই, তাও জানি। কিন্তু আমাকে একটা সুযোগ দাও। আমি এবার তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেব না, প্রমিস। কোনো কষ্ট দিব না, অবিশ্বাস করব না, সব সময় আগলে রাখবো। প্লিজ আমাকে আরেকটিবার সুযোগ দাও, প্লিজ। সায়রা আরুষের এমন করুণ চাহনিতে নিজে আরও দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল না হয়ে উপায় কই? সে যে আরুষের প্রতি আগে থেকেই দুর্বল। আরুষের সামনে সে যে নিজেকে শক্ত রাখতে পারে না নিজেকে ঠিক রাখতে। আরুষের চোখের দিকে তাকালেই সে সব ভুলে যায়। কিন্তু সব কি চাইলেই ভোলা যায়? তার যে বারবার আরুষের করা সেই ব্যবহারের কথা মনে পড়ে যায়। সায়রা আরুষের চোখের দিকে তাকিয়ে বলে, সব কিছু মেনে নেওয়াটা কি এতই সহজ? আমি তোমাকে কি করে আবার আগের মতো মেনে নিব? কি করে তোমার করা প্রত্যেকটা ব্যবহার ভুলে যাব? আমি ভেঙে গেছি আরুষ, পুরোপুরি ভেঙে গেছি। তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই এর চেয়ে ভালো তুমি তোমার হয়ে থাকো, আর আমাকে আমার মতো থাকতে দাও, যেতে দাও আমাকে। আরুষের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উঠতে নিলেই পেছন থেকে আরুষ সায়রার হাত আটকিয়ে বলতে লাগে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, আমি তোমাকে যেতে দিব না। সায়রা পেছনে ফিরে আরুষের দিকে তাকিয়ে বলে, কি বাচ্চাদের মতো কথা বলছো? সত্যি কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার সাথে থাকতে চাই না, তাই বলে কি তুমি আমার সাথে জোর করবে? তুমি নিজেকে কি ভেবেছো শুনি? যখন খুশি নিজে থেকে কাছে টানবে, যখন খুশি দূরে ছুঁড়ে মারবে, যা খুশি তাই করবেন, আর আমি চুপচাপ সবকিছু মেনে নিব? না, তা কখনোই হবে না। আমি এখনই চলে যাব। এই বলে সায়রা চলে যেতে লাগলে আরুষ সায়রাকে টান দিয়ে নিজের কাছে এনে নিজের কোলে বসায়। পেছন থেকে সায়রার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর সায়রার কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলতে থাকে, ইয়েস, আই হ্যাভ গন ম্যাড। তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আর এই পাগলকে সুস্থ করতে যে শুধু তার সায়রাকে বড্ড প্রয়োজন। তাই তো তোমাকে কিডন্যাপ করে এনেছি, নিজের কাছে রাখার জন্য, নিজের বুকের মাঝে সারা জীবনের জন্য বন্দি করতে, প্লাস হানিমুনটাও সেরে ফেলতে। সায়রা এবার হালকা ঘাড় ঘুরিয়ে আরুষের দিকে ফিরে এগিয়ে বলতে লাগে, তোমার না কিডন্যাপার হওয়া দরকার ছিল। না না, শুধু কিডন্যাপার না, তা মাস্টার মাইন্ড কিডন্যাপার হওয়ার দরকার ছিল। কারণ তোমার স্বভাব একদম গুন্ডাদের মতো, প্লাস দেখতেও গুন্ডাদের মতো। আরুষ ভ্রু কুচকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই গুন্ডাদের মতো দেখতে? গুন্ডাদের মতো দেখতে মানে গুন্ডাদের মতো দেখতে। আমি মোটেও গুন্ডাদের মতো দেখতে না। আই অ্যাম চার্ম বয়। জানো আমার উপর কত মেয়ে ক্রাশিত। অ্যাব্রোড থাকতে সব মেয়েরা আমি বলতে পাগল ছিল। হ্যাঁ, পাবনার পাগল নিরাই পাবনার পাগলদের উপর ক্রাশিত মাসিত হয়। আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ। সায়রা তখন নাক ফুলিয়ে সামনে ঘাড় ঘুরিয়ে কাঁদো কাঁদো ফেস করে বিড়বিড় করে বলতে থাকে, না জানি আব্বু আম্মু আমাকে কি করেছে, গুন্ডা কই আছে কে জানে। ফোনও তো দিতে পারতেছি না, ফোন কই কে জানে। আরও সায়রার ঘাড়ে নিজের থুতনি রেখে মুচকি হেসে সায়রার গালের সাথে গাল লাগিয়ে বলে, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। জানো আমি শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মাকে একদম ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে এসেছি, আর তাদের জানিয়ে এসেছি যে আমি তোমাকে নিয়ে হানিমুনে যাচ্ছি।
প্রথমে আপত্তি করলো, আমি ঠিক মানিয়ে নিয়েছি। সায়রা ভ্রু কুচকিয়ে আরুষের দিকে তাকায়, তারপর বলতে লাগে, আমরা কোথায় আছি? তা তো বলা যাবে না, টপ সিক্রেট। আমার মোবাইল কোথায়? আমার কাছে। দাও, তাহলে বাসায় কথা বলবো। আমি আমাদের হানিমুনে কোনো ডিস্টারবেন্স চাই না। আর এমনিও ফোন আমার কাছে, আর আমার কাছেই থাকবে, কারণ আপনার কাছে থাকলে আমার থেকে পালানোর চেষ্টা করবেন, যা আমি চাই না। সায়রা বিড়বিড় করে বলতে থাকে, কুন্ডা জানি কোথাকার। তোমার জামাই। আমাকে এখানে আনলে ভালো কথা, কিন্তু এখন আমি পরবোটা কি? জামা কাপড় তো কিছুই আনিনি, এখন ফ্রেশ হয়ে কি পরবো শুনি? কেন জান, বাদ টাওয়াল আছে না, ওইটা পরে থাকবা। আমি তো, আমার সামনে আর কিসের লাজ শরম? কি? এত জোরে চিৎকার দেওয়ার কি আছে? কানের পর্দা ফাটাইয়ে দিবা নাকি? আমি তো জাস্ট মজা করছিলাম। আমি আসার আগে সব কিছু বাসা থেকে নিয়ে এসেছি। কাবার্ডে তোমার আর আমার ড্রেস আছে, যাও গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো, ততক্ষণ আমি খাবার অর্ডার দিয়ে আসি। ফাজিল পোলা। এই বলে সায়রা ধামধুম করে গিয়ে কাবার্ড থেকে ড্রেস বের করে ওয়াশরুমে চলে যায় আর ঠাস করে দরজা লাগিয়ে দেয়। তা দেখে আরুষ নিজের বুকে হাত দিয়ে বলে, ভাই রে ভাই, এই মায়া তো একদম বোম হয়ে আছে, কখন যে ফাইটা যায় কে জানে। কিন্তু যত যাই হোক, হার মানলে চলবে না। সায়রা যদি বোম হয় তাহলে আমিও সেই বোমের জামাই। সায়রাকে কিভাবে নিজের কাছে রাখতে হয় তা আমি ভালো করেই জানি। আফটার অল শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। এই বলে একটা ডেভিল স্মাইল দেয় আর রুম থেকে বেরিয়ে। সায়রা আর আরুষের খাওয়া শেষে সায়রা সব গুছিয়ে রুমে যায়। রুমে ঢুকতেই যা দেখলো তাতে সায়রা জোরে এক চিৎকার দিল। সায়রার চিৎকার শুনে আরুষ হতভম্ব হয়ে তাড়াতাড়ি সায়রার কাছে আসে আর ওকে বলে, কি হয়েছে? এমনভাবে চিৎকার দিলে কেন? কোথাও ব্যথা পাওনি তো? সায়রা কিছু না বলে আরুষকে জাপটে ধরে। এতে আরুষ খানিকটা শকড হয়, কেননা সায়রা তো নিচ থেকে কাছে আসা মানুষ না। আরুষ সায়রার মুখে তাকিয়ে দেখে ওর চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আরুষ বুঝে উঠতে পারছে না সায়রা এমন কি দেখলো যে এত ভয় পেয়েছে। কি হয়েছে, এভাবে ভয় পাচ্ছ কেন বলো আমাকে? ওইখানে। কোনখানে? সায়রা আঙ্গুল দিয়ে সামনের দিকে ইশারা করে। আরুষও সেইখানে তাকায় আর বোঝার চেষ্টা করে আসলে কি দেখে সায়রা এত ভয় পাচ্ছে। আরুষ ভালো মতো পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলো সায়রার এমন ভয় পাওয়ার কারণ। আরুষ তখন হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতে ও দম বন্ধ হয়ে আসছে। অনেক কষ্টে নিজেকে থামিয়ে বলে, তুমি আর শুধরাবে না, তুমি সেই আগের মতো ওই আরশোলাকে দেখে আবার ভয় পাচ্ছ। সায়রা মুখ কাচমাচু করে বলে, হায় রে তুমিও না। এই বলে আবার হাসতে থাকে। সায়রা ছোট থেকে আরশোলাকে অনেক বেশি ভয় পায়। ভয় পায় বললে ভুল হবে, জমের মতো ভয় পায়। যেখানে আরশোলা দেখবে সেখানেই সায়রা চিল্লাপাল্লা শুরু করে দেয়। একবার সে রুমে আরশোলা দেখেছিল, তা দেখে কি চিল্লানি। ভয়ে সায়রা ওদের বাগানের গাছের উপর উঠে আরশোলা আরশোলা করে চিৎকার শুরু করে। পুরো মহল্লাকে এক করেছিল। সবাই তো ভাবছিল হয়তো ডাকাত পড়েছে, কিন্তু পরে জানতে পারে আসল কাহিনী। সারাদিন গাছের উপর বসেছিল। সেই দিন আরুষ ওকে অনেক কষ্টে গাছ থেকে নামায়, কিন্তু ওই দিনের পর ওই ওর রুমেই যায়নি, রুম চেঞ্জ করে ফেলেছিল এই বলে যে ওইখানে আরশোলা আছে। এখনও আরশোলা দেখলে ভয় পায়, আগের চেয়ে একটু কম, কিন্তু তাও দেখলে চিৎকার করে মাথা নষ্ট করে ফেলে। প্লিজ সরিয়ে দাও না, আমার অনেক ভয় করছে, প্লিজ। আরুষ কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর কি জানি ভাবলো, ভাবা শেষেই ওর মুখে এত দুষ্টু হাসি ফুটে ওঠে। আমি সরাইয়া দিতে পারি, বাট এতে আমার লাভ কি? আরে ভাই, ওইখানে আমার জান পরানের কথা, আর তুমি আছো তোমার লাভ নিয়ে। আরুষ ভাই শব্দটা শুনে রেগে গিয়ে বলে, ওই আমি তোর ভাই লাগি এখন যে আমার ভাই কইতাছো? আরে ভাই থুক্কু, আমার পেয়ারা জামাই, পেয়ারা পাতি, পরমেশ্বর, আমার কথা একটু কান্না দিয়ে ওই লিচুর বিচি থুক্কু, ওই কালা কাঁঠাল, কি বলছি, ওই আরশোলটারে সরাও। সরামু না। সায়রা এখন কাঁদো কাঁদো হয়ে বলে, জামাই ও জামাই, এমন করো না, তুমি বাদে আমার এই রুমে এখন আসেই বা কে বলো, প্লিজ সরিয়ে দাও না। আচ্ছা সরিয়ে দেবো, কিন্তু এর বদলে আমি যা যা বলবো তা কিন্তু তোমায় করতে হবে। তুমি যা বলবো তাই করব, পারলে আকাশের নক্ষত্র থুক্কু তারা এনে দিব, তাও সরায় দাও প্লিজ প্লিজ। সায়রা নিজের মধ্যে নেই, ও কি বলছে না বলছে তার কোনো জ্ঞান নেই। ওর তো এখন পুরা টেনশন ওই আরশোলার দিকে। যেমনি হোক ওইটা সরাইতে হইব, জান দিয়া হইলেও সরাইতে হইব। প্লিজ সরাও, আমার ভয় করছে। মনে থাকে যেন। আরও সায়রাকে নিচ থেকে
সরিয়ে একটা খালি কন্টেইনার খুঁজে বের করে। তারপর তা নিয়ে ওই আরশোলার সামনে যায়। তারপর ওটাকে ধরে ওই কন্টেইনারে ভরে বাইরে রেখে আসে আর হাত ধুয়ে নেয়। পরে সায়রার সামনে এসে দাঁড়ায়। নাও, সরাইয়া দিছি। সায়রা যেন এবার হাত ছেড়ে বাঁচে। তারপর একটা মিষ্টি হাসি দিয়ে বলে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিলে কাজ হইতো না। মনে আছে কি না কি বলছিলাম? আমি যা যা বলবো তা কিন্তু তোমায় করতে হবে। কখন? বাহ, এত তাড়াতাড়ি ভুলে গেলা? একটু আগেই তো বললা। সায়রা মনে করার চেষ্টা করে। তখন তার মনে পড়ে যে তখন কি বলেছিল। সব মনে করেই সায়রার মুখ ছোট হয়ে যায়। সে জানে এখন বাঁচার কোনো উপায় নেই, তাই সে কাঁচামাচু হয়ে আমতা আমতা করে বলে, কি করতে হবে? তা আস্তে আস্তে জানতে পারবে। আপাতত এখন আমায় কিস করলেই হবে। কি? কোনোদিনও না, আমি তোমাকে কিস করতে পারবো না। তুমি কিন্তু বলছো আমি যা যা বলবো তা তা করবা। বলছি ঠিক আছে, কিন্তু তাই বলে কিস করতে পারবো না। বুঝে বলতেছো তো? আসলেটা কিন্তু বাইরে ফালাইনি, এখনো কিন্তু ওই কন্টেইনারের মধ্যে বন্দি আছে। কথা না শুনলে কিন্তু তোমার উপর ছেড়ে দিব। হ্যাঁ, তুমি এমন করতে পারো না। আমি ঠিক কি কি করতে পারি তা তুমি ভালো করে জানো। এখন বলো কিস করবা কিনা। করতেছি তো। গুড, হারি আপ। সায়রা আস্তে আস্তে আরশের দিকে এগিয়ে যায়। ওর সামনে এসে ওর গালে হালকাভাবে ঠোঁট ছোঁয়ায়। সরে আসতে গেলেই আরুষ সায়রার কোমর জড়িয়ে ধরে ওর ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দিয়ে আরুষ খাটে গিয়ে শুয়ে পড়ে আর সায়রা সেখানেই হ্যাং মেরে দাঁড়িয়ে থাকে। সে বোঝার চেষ্টা করে ওর সাথে আসলে হলোটা কি। যখন বুঝতে পারে তখন সায়রার আগি চোখে আরুষের দিকে তাকায় আর আরুষ সে আরামসে পায়ের উপর পা তুলে গুনগুন করতে থাকে, এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। এই গান শুনে সায়রা যেন জ্বলে পুড়ে বেগুন। সায়রার আগে ফুসতে ফুসতে ধূপধাপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে আর কি জানি বিড়বিড় করতে থাকে। কিছুক্ষণ পর সায়রা অনুভব করে সে আকাশে ভাসছে। তারপর সে বুঝতে পারলো আরুষ তাকে কোলে নিয়েছে। সায়রা হাত পা ছোটাছুটি শুরু করে দেয়। আরুষ সেই দিকে তাকায়ও না, সায়রাকে শুয়ে দেয় আর নিজেও ওর পাশে শুয়ে ওকে বুকে জড়িয়ে নেয়। সায়রা তখনও ছোটাছুটি করেই চলেছে। তা দেখে আরুষ রেগে বলে, আরেকবার যদি এমন মোছামুছি করছো বাইরে থেকে আরশোলাটা এনে সোজা তোমার শরীরে ছেড়ে দিব। এবার সায়রা কাঁচমাচু হয়ে যায়। সে জানে এখন কথা না শুনলে আরও সত্যি এটাই করবে, তাই কিছু না বলে চুপটি করে ওর বুকে শুয়ে থাকে। একসময় ঘুমিয়েই পড়ে। আরও সায়রার দিকে তাকিয়ে মনে মনে বলে, যা, এই আরশোলার জন্য তোমায় কাছে তো পেলাম। কি চিন্তা করো না, খুব জলদি তোমার এই সকল রাগ আমি দূর করে দিব। সব সময় আগলে রাখবো তোমায়। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এই বুকে তোমায় আগলে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। এই এক সপ্তাহ আরুষ সায়রাকে আরশোলার ভয় দেখিয়ে জ্বালিয়ে মেরেছে। কি না করতে বলেছে ওকে। কখনো কিস করো তো কখনো ঘুম পাড়িয়ে দাও, নয়তো কখনো খাইয়ে দাও, আবার কখনো শাড়ি পরো। কিন্তু এর মধ্যে দিয়ে আরুষ তার ভালোবাসা প্রতিনিয়ত সায়রাকে বুঝিয়ে গিয়েছে। 1 মিনিটের জন্য সায়রা ওর চোখের আড়াল হলে সে অস্থির হয়ে যায়। আরুষ সায়রার ছোট থেকে ছোট জিনিসের খেয়াল রাখে, কোনো কিছুর কমতি রাখে না, নিজের ভালোবাসা সায়রাকে উপলব্ধি করার জন্য। রাতে সায়রা বারান্দায় গ্রিলের উপর হাত রেখে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। আজ সায়রা অন্য কিছু ভাবছে না, বরং আছে শুধু আরুষকে নিয়েই ভাবছে বলে ভুল হবে। সে এখন আরুষের ভাবনায় মগ্ন। আরুষের বিরক্তিকর জিনিসগুলো এখন ভালো লাগাতে পরিণত হয়েছে, কিন্তু তা সে আরুষকে বুঝতে দেয়নি। সায়রা যখন আরুষের ভাবনায় মগ্ন, আরুষ তখন বারান্দায় প্রবেশ করে। আরুষ সায়রার আরেকটু কাছে যেয়ে তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে বলে, কি ভাবছো এই অসীম নক্ষত্রের দিকে তাকিয়ে? আরুষের কথায় সায়রা নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তারপর সে একবার আরুষের দিকে তাকিয়ে আবার আকাশের পানে তাকিয়ে বলে, কিছু ভাবছি না, তা বললে ভুল হবে। আবার ভাবছি, তাও বলতে পারছি না। আসলে বলতে গেলে আমি জীবনের হিসাব মিলাচ্ছিলাম যে বিয়ের পর আমাদের মধ্যে কি ছিল আর এখন কি আছে। আগে কেমন ছিলাম আর এখন কেমন। আগে আমার প্রতি তোমার ব্যবহার কেমন ছিল আর এখন কেমন। জানো, এইসব মিলিয়ে শেষে কি যে আমরা সময়ের স্রোতে অতিবাহিত হয়ে চলেছি। সময় যে কাউকে থেমে থাকতে দেয় না। সময় যেমন খারাপ হয় তেমন ভালো হয়। তার সাথে সে যে সকলকে পরিবর্তন করতে সক্ষম। যেমন তোমায় আর আমাকে কতটা না পরিবর্তন করে ফেলেছে। আজ সত্যি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সকলের জীবনে এই সময়ের একটা সময় সব সময় স্মরণীয় হয়ে থাকে। আর আমার জীবনে সেই সময়টা হলো তোমার সাথে আমার কাটানো সেই সময়গুলো, যখন নাকি আমার মাঝে কোনো কিছুই ছিল না, কিন্তু অপবাদ ছিল না কোনো থার্ড পার্সন, ছিল না কোনো ভুল বোঝাবুঝি। কত না হাসি খুশি ছিলাম, দুজনের জন্য দুজনের ভালোবাসার কোনো কমতি ছিল না। আমি যদি পারতাম না তাহলে ওই সময়কে বেঁধে রাখতাম,
কখনো অতিবাহিত হতেই দিতাম না। সময়কে কখনো বাধা যায় না, এটা করার চেষ্টা করাও বৃথা। সময় তো চলমান নদীর ধারার মতো, তার নিজ গতিতে বয়ে যাবে। তাই পুরানো সময়কে স্মরণ করে শুধু ভালো লাগা উপলব্ধি করা যায়, কিন্তু বর্তমান সময়ে তার চেয়ে ভালো স্মৃতি তৈরি করে তাতে সন্তুষ্টি লাভ করা যায়। সায়রা এক মুচকি হাসি দিয়ে বলে, তাই তো সময়ের সাথে সাথে এমন কিছু স্মৃতি তৈরি হয়ে গেল যা সব কিছু অগোছালো করে দিল। কিছু ভয়ঙ্কর স্মৃতি যা মনে করলে আমাকে তিলে তিলে শেষ করে দিতে লাগে, যা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়। আফসোস, যদি সময়টাকে বেঁধে রাখতে পারতাম আর তা পরিবর্তন করতে পারতাম, তাহলে নিজের জীবন থেকে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মুছে ফেলতাম আর সব সময়ের জন্য শুধু সেই হাসিময় ভালো স্মৃতিগুলো গুছিয়ে রাখতাম। এটা বলে এই রুমের দিকে পা বাড়ায় সায়রা। আরুষ এত সময় ধরে মাথা নিচু করে সব শুনছিল। সায়রার প্রত্যেকটা কথা তাকে আঘাত দিচ্ছিল, কেননা তার যে অজানা নয় যে সায়রা কোনো ভয়ঙ্কর স্মৃতির কথা বলছে। সায়রা সেই রাতের কথা বলছে যেদিন আরুষ সুভাওর উপর হাত তুলেছিল, তার চরিত্র নিয়ে কথা বলেছিল, তাকে কিনা চরিত্রহীনা বলেছিল, বিভিন্নভাবে তাকে নিচু করেছিল। আরুষ পেছন থেকে সায়রার হাত আটকিয়ে বলে, পুরনো স্মৃতি মুছা যাবে না, কিন্তু নতুন স্মৃতি তো গড়া যাবে, যা পুরনো ভয়ঙ্কর স্মৃতিগুলোকে ভুলিয়ে দিবে, নতুন করে সব শুরু করতে সাহায্য করবে, কষ্ট ভোলাতে সাহায্য করবে, পেছনে অন্ধকার পেরিয়ে নতুন এক আলোয় রাঙিয়ে তুলবে। আমাকে কি শেষবারের মতো সুযোগ দেওয়া যায় না? আরেকবার কি সব ভুলে আমায় ভালোবাসা যায় না? সায়রা এবার পিছে ঘুরে আরুষের দিকে তাকায়, আর তাকিয়ে দেখে সে করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। তার চোখে স্পষ্ট অনুতাপ দেখা যাচ্ছে। সায়রা যে চেয়েও তার চাহনিকে উপেক্ষা করতে পারছে না। সায়রা আরুষের কোনো কথার উত্তর না দিয়ে সে আবার সেই গ্রিলের পাশে হাত দিয়ে আকাশের পানে তাকিয়ে থাকে গভীরভাবে। আরুষ বুঝতে বাকি নেই যে সায়রা এই প্রশ্নে উত্তর দিতে চাচ্ছে না। তাই আরুষ সায়রাকে কোলে করে বারান্দায় রাখা সোফায় বসে। সায়রা আরুষের কোল থেকে উঠতে চাইলে আরুষ পেছন থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, যাতে সায়রা নড়তে না পারে। সায়রা বেশ ভালো করেই বুঝে গেছে যে সে চাইলেও আরুষের বাহুডোর থেকে ছাড়া পাবে না, তাই এভাবে বসে থাকা তার জন্য উত্তম। তাই সায়রা চুপচাপ আরুষের বুকে হেলান দিয়ে বসে থাকে। তা দেখে আরুষ গুনগুন করতে করতে বলে, ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সায়রা এতক্ষণ মুগ্ধ হয়ে আরুষের গান শুনছিল। আরুষের গানে গলা যে মোটামুটি অনেক ভালো তা সায়রাকে মানতেই হবে। আগেও আরুষ সায়রার জন্য এমনি গান গাইতো। যখন সায়রা মন খারাপ করতো বা রাগ করতো, আরুষের গান শুনে সে কোনো মতেই রাগ বা মন খারাপ করে থাকতে পারতো না। তার কাছে আরুষের গান গাওয়াটা একটা নেশার মতো কাজ করে, যা শোনার পর সে দুনিয়াদারি সব ভুলে যায়। আরুষ গান শেষ করে সে ঘোর লাগা দৃষ্টিতে সায়রার দিকে তাকিয়ে থাকে। চোখ বন্ধ অবস্থায় তাকে কতটাই না মায়াবী লাগছে। সে হারিয়ে যাচ্ছে সায়রার মাঝে। নিজেকে আর সংযত না রাখতে পেরে সে সায়রার ঘাড়ে নিজের মুখ ডুবায়। সেখানে আলতো করে নিজের ঠোঁটে স্পর্শ দিতে লাগে। আরুষের স্পর্শে সায়রা আস্তে আস্তে আরুষের মধ্যে ডুবে যেতে থাকে। আরুষের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গম্ভীর হতে থাকে। আজ সায়রা চেয়েও আরুষকে বাধা দিতে পারছে না বলে ভুল হবে, দিতে চাইছে না। কেননা সে যে নিজেই তো আরুষের স্পর্শে ডুব দিতে চাচ্ছে। সায়রার কোনো বাধা না পেয়ে আরুষ ধীরে ধীরে সায়রার ঠোঁটগুলোকে নিজের আয়ত্ত করে নিয়েছে। তারপর হুট করে সায়রাকে কোলে করে রুমের দিকে এগোতে লাগে। আজ না হয় আর একবার তার ভালোবাসাকে ভালোবাসায় বেঁধে রাখবে, নিজের করে নিবে নতুন করে। আগের বার আপন করে নিলেও ছিল সংশয়, প্রতিশোধ, কিন্তু এবার না আছে কোনো প্রতিশোধ, না আছে কোনো সংশয়, শুধুই রয়েছে তাদের ভালোবাসা। সায়রার জমানো অভিমানের পাহাড়টা আজ হয়তো ভেঙে যাবে, হয়তো নতুন করে শুরু হবে তাদের নতুন জীবনের পথ চলার সূচনা। সকাল 7টা বাজে। সায়রা আরুষের খালি বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। কিনা নিষ্পাপ লাগছে তাকে, মুখটা একদম উজ্জ্বল দেখাচ্ছে। এক আলাদা মায়ায় বিরাজ করেছে তার মুখখানিতে। আরুষ আরও গভীরভাবে সায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। আরুষের আজ বেশ শান্তি লাগছে। সে তার ভালোবাসাকে হারিয়ে আবার নতুন করে পেয়েছে। তার ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসায় নতুন করে রাঙিয়েছে। কিন্তু ওকে ভুল বুঝে কতই না কষ্ট দিয়ে ফেলেছিলাম, নিজের থেকে দূরে সরিয়ে ফেলেছিলাম, নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চেয়েছিলাম। সে কিনা আমাকে পাগলের মতো ভালোবেসে চলেছিল, যে কিনা আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল ছিল। অন্য কারোর অন্যায়ের শাস্তি তাকে দিয়ে গেছি, ভুল বুঝে গিয়েছি, তার সাথে অন্যায় করেছি। কিন্তু এখন থেকে কখনোই আমি নিজেদের মধ্যে না কোনো ভুল বোঝাবুঝি আসতে দিব, আর না কোনো অতীত ব্যক্তিকে আসতে দিব, প্রমিস।
এসব ভাবতে ভাবতে আরও সায়রার কপালে চুমু দেয়। কপালে কারো ঠোঁটে স্পর্শ করতেই সায়রার ঘুম ভেঙে যায়। সায়রা আলতো করে ঘুম ঘুম চোখে আরুষের দিকে তাকায়। আরুষের চেহারায় ঠোঁটের কোণে মৃদু হাসি দেখে সায়রার মুখ ফুটে হাসি ফুটে ওঠে। আরুষ সায়রাকে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে, তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, গুড মর্নিং জান। গুড মর্নিং। ঘুম কেমন হলো শুনি? এই কথা শুনে সায়রার মুখে এক লাল আভা ফুটে ওঠে। সে লজ্জায় আরুষের বুকে মুখ লুকায়। তা দেখে আরুষ বলে, জান সরি, তোমায় ভুল বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম, অনেক অন্যায় করেছিলাম তোমার সামনে, মাফ করে দিও। আমাকে কি শেষবারের মতো সুযোগ দিবে কি সুযোগ তোমায় আমার ভালোবাসাতে ভরিয়ে দিতে, নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতে? সায়রা মাথা নিচু করে এক মিষ্টি হাসি দিয়ে আরুষের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। তারপর ওর বুকে মাথা রেখে বলে, দোষ শুধু তোমার একার ছিল না, আমারও ছিল, তাই তুমি মাফ চেও না। আর এখন থেকে সকল সংশয় ভুলে নতুন করে জীবন সাজাবো, যেখানে থাকবে শুধু তুমি আর আমি আর আমাদের ভালোবাসা। কিন্তু এর আগের কথাগুলো বাদ দাও, আর কখনো আমার সাথে এমন বাজে ব্যবহার করবে না। যত ভুল বোঝাবুঝি রাগারাগি হোক না কেন, দুজন শান্তভাবে নিজেদের মধ্যে মিটিয়ে নিব, কথা দাও? আরুষ মুচকি হেসে সায়রার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলে, কথা দিলাম, আর কখনো এমন কিছু করবো না, প্রমিস। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। জহুকুম মেরি শেহেজাদি। বেশ কিছুক্ষণ পর সায়রা নিচে চলে যায় নাস্তা তৈরি করতে। আরুষও ততক্ষণে ফ্রেশ হয়ে চলে আসে। একটা ব্ল্যাক ট্রাউজার আর টি শার্ট পরে সে নিচে নেমে আসে। নিচে এসে সে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে পেছন থেকে সায়রার কোমর জড়িয়ে ওর কাঁধে থুতনি রেখে বলে, কি করছো? আকাশ থেকে ডিম পাড়তেছে। মজা করছো নাকি? তুমি তো রান্না করছো। দেখতেই যখন পাচ্ছ তখন এমন ফালতু প্রশ্ন কেন করছো? উফ, আমার বউ দেখি রেগে গেছে। তা আমার বউ কি জানে তাকে রাগলে আরও বেশি সুন্দর লাগে? যখন তার নাক রাগে লাল হয়ে যায় আর গালগুলো টমেটোর মতো ফুলে যায়, তখন তাকে দেখে ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি। সায়রা এখন রাগ ভুলে লজ্জায় লাল হয়ে যায়। আরুষ যে কেন তাকে বারবার এমন লজ্জায় ফেলে কে জানে। সায়রা কিছু না বলে রান্না করতে চলে যায়, আর আরুষ পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর কাঁধে নাক দিয়ে ঘষতে থাকে। ঠিক তখন আরুষের মোবাইলকে একটা ফোন আসে। আরুষ পকেট থেকে মোবাইল বের করে নাম্বারটি দেখে ভ্রু কুচকিয়ে যায়। সে ফোন রিসিভ করে কথা বলতে থাকে। হোয়াট, এত কিছু হয়ে গেল আর আপনি আমাকে এখন বলছেন? ওই পাশ থেকে কি বললো বোঝা গেল না। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, আমার এখানে কিছু বলার নেই, এটা বলে ফোন রেখে দেয়। সায়রা ততক্ষণে খাওয়ার টেবিল সাজিয়ে ফেলে। পরে আরুষের কাছে এসে বলে, কি হয়েছে? কমিশনার ফোন দিয়েছিল। কেন? তোমাকে একটা কথা বলা হয়নি, তুমি যখন হাসপাতালে ছিলে তখন আমি রুহানকে পুলিশের কাছে দেওয়া হয়েছিল। ও, তো কেন ফোন করেছিল? কিছুদিন আগে রুহান জেল থেকে পালানোর চেষ্টা করে, এতে কিছু পুলিশ অফিসারদের আঘাতও করে। পুলিশের গান দিয়ে সে পালিয়েও যায়। পুলিশ যখন তাকে ধরতে যায় তখন সে পুলিশের উপর ব্যাক ফায়ার করে। ওকে কোনোভাবেই ধরা যাচ্ছিল না, তাই পুলিশ বাধ্য হয়ে ওকে গুলি করতে থাকে আর অন দ্য স্পট ডেড হয়। এখন ওর ফ্যামিলিকে ওর লাশ নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু সম্মানের ভয়ে সে ওর লাশ নিতে মানা করে ফেলে। তাই এখন ওর লাশের কি করবে তার জন্য ফোন দিয়েছিল। সায়রা সব শুনে তার ভেতর থেকে এক নিঃশ্বাস বেরিয়ে আসে। সকল কর্মের ফল তাকে পেতেই হবে, হয়তো ইহকালে, না হলে পরকালে। শাস্তি তো তাকে ভোগ করতেই হয়। দেখতে দেখতে 4 মাস কেটে যায়। আরুষ আর সায়রা এখন ইতালিতে সেটেল হয়ে গিয়েছে। আরুষের সব কিছু যেহেতু এইখানে, তাই সকলের মতে তারা দুইজন এইখানে এসে পড়ে। এইখানে এরা নতুনভাবে জীবন সাজাচ্ছে, যেখানে তাদের ভালোবাসার কোনো কমতি নেই। সায়রা এখান থেকেই তার পড়ালেখা শেষ করছে, আর আরুষও তাকে ফুল সাপোর্ট করছে। সন্ধ্যায় সায়রা কফির কাপ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে তাতে চুমুক দেয়। বাতাসে তার খোলা চুলগুলো উঠতে লাগে। বিকালের এই বাতাসটাকে চোখ বন্ধ করে অনুভব করতে লাগে। আরুষ তখন পেছন থেকে সায়রার কোমর চেপে ধরে তার ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয়। সায়রা আরুষের স্পর্শ বুঝতে পেরে মুচকি হেসে চোখগুলো খুলে আরুষের উপর নিজের শরীরের ভর ছেড়ে দেয়। তারপর শুভা মৃদু হেসে বলে, বাহ, আজ দেখি আমার হাজবেন্ড ফুল রোমান্টিক মোডে আছে, কি ব্যাপার? আরুষ চোখ বন্ধ করে সায়রার ঘাড়ে চুমু দিতে দিতে মাতাল কণ্ঠে বলতে লাগে, আমি তো সবসময় রোমান্টিক মুডে থাকতে চাই, তোমাকে নিজের ভালোবাসায় রাঙাতে চাই, তোমাকে ডুবে থাকতে চাই, কিন্তু তুমি তো সেই সুযোগটা দাও না। সায়রা আরুষের দিকে ঘুরে তার গলায় নিজের দুহাত রেখে এক মিষ্টি হাসি দিয়ে বলে, ও আচ্ছা, তাই বুঝি? আরুষ সায়রার কোমর জড়িয়ে ওকে আরও কাছে টেনে আনার পর বলে,
জি হ্যাঁ তাই তো, এখন কি একটা সুযোগ দেওয়া যাবে কাছে আসার? এটা বলে আরুষ সায়রার মুখের কাছে নিজের মুখ নিয়ে আসে। সায়রা আরুষের মুখের সামনে হাত রেখে আটকিয়ে খিলখিল করে হেসে বলে, একদম না, আমার এখন রাতের রান্না করতে হবে। আরুষ বাচ্চাদের মতো ফেস করে বলে, এটা একদমই ঠিক না, তুমি সবসময় এমন করো, তোমার কাছে আসলেই তুমি এমন চিটিং করো পালানোর জন্য, এতে আমার কষ্ট হয় না বুঝি? আহারে, আমার বরের কত কষ্ট, এখন সরো, যেতে দাও। তা তো হচ্ছে না, আজ আমি তোমার কোনো বাধাই মানবো না, কেননা তুমি যে শুধুই আমার। এই বলে সায়রাকে কোলে তুলে নেয় আর রুমের দিকে পা বাড়ায়। হয়তো আজ আবার নতুন করে রাঙিয়ে দিবে আরুষ সায়রাকে নিজের ভালোবাসার রঙে, পাড়ি দিবে এক অজানা ভালোবাসার রাজ্যে, যেখানে থাকবে না কোনো সংশয়, না থাকবে কোনো অবহেলা, না থাকবে কোনো ভুল বোঝাবুঝি, শুধু থাকবে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। বেঁচে থাকুক তাদের ভালোবাসা, মধুর হোক তাদের